অ্যানিমের গল্পটি শুরু হয় দুটি মহান ঘরের মধ্যে একটি যুদ্ধ দিয়ে, যাদের পতাকা উভয় পাশে উঠছে। তবে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, কারণ একটি বৃহত্তর হুমকি তাদের পরিচিত পৃথিবী ধ্বংস করতে চলেছে। এই মুহূর্তে প্রাচীন জাপানের মহাদেশটি দুষ্ট দৈত্যাকার ড্রাগন, যার নাম জোট, তার বিরুদ্ধে একটি মহামারীর সম্মুখীন হচ্ছে। এই ড্রাগনটি অন্য যে কোনো ড্রাগনের মতো নয়, এবং কেউ কখনোই যথেষ্ট শক্তিশালী হয়নি এটি যা খুশি করার থেকে থামাতে। প্রতিবার এই ড্রাগনটি জাগ্রত হলে এটি পুরো শহর এবং গ্রামগুলোকে পুড়িয়ে দেয়, কিন্তু কেউই এত শক্তিশালী নয় যে এই আক্রমণগুলোকে বিলম্বিত করতে পারে, যাতে মানুষদের এলাকা খালি করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। কারণ সে এতটাই শক্তিশালী যে প্রতিবার সে জাগ্রত হয়, লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবন হারায়। তবে এই পৃথিবীতে দুটি বিখ্যাত মেজো আছেন যাদের উপর মানুষ নির্ভর করে, এবং একসাথে তারা একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন যার নাম হিরো। এক রাতে যখন যুদ্ধ থেমে গিয়েছিল, এই দুই মেজো সবাইকে বলেছিল যে তাদের আজ রাতেই ড্রাগনকে সিল করতে হবে। তাই সব সৈনিক এবং আবৃত পুরুষরা একসাথে দাঁড়িয়েছিল ড্রাগন জোরের আবির্ভাবের অপেক্ষায় এবং তাকে চিরতরে সিল করার জন্য। যখন বেগুনি চাঁদ উঠল, আমরা দেখি হিরোর মা, একজন বিখ্যাত জাদুকরী যিনি তার অসাধারণ তলোয়ার চালনা এবং তার দুটি রসালো বাউন্সি বেলুনের জন্য পরিচিত। তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে টোপ হিসেবে স্থাপন করেছিলেন, ড্রাগন জোটকে আকৃষ্ট করার জন্য নিজেকে উৎসর্গ করার ভান করেছিলেন। যেমনটি বলা হয়েছিল, কিংবদন্তি জোট আমাদের মতোই রসালো জগ পছন্দ করে। যখন সে সাহায্যের জন্য চিৎকার করে, তখন মাটি থেকে দুটি নখর উঠে আসে এবং এটি বিশাল ছায়া আচারটির চারপাশে গঠিত হয়, এবং জোর অবশেষে জেগে ওঠে। যখন সে জাগে, সে একটি বিশাল গর্জন ছাড়ে এবং হিয়ারের মায়ের উপর আক্রমণ করে। কিন্তু এই মুহূর্তে সে দ্রুত একটি মন্ত্র ব্যবহার করে নিজেকে মুক্ত করে এবং ড্রাগনের উপর শিকল লাগিয়ে তার তলোয়ার বের করে। এই মুহূর্তে হিরোয়ের বাবা বিয়ের একজন সৈনিক থেকে তার আসল রূপে রূপান্তরিত হন এবং সিল করার অনুষ্ঠান শুরু করেন। একসাথে তারা সিল করার প্রক্রিয়া শুরু করে জন্তুর চারপাশে বিশাল সুরক্ষামূলক বুদবুদ তৈরি করে। তবে প্রক্রিয়ার সময় বিয়ের তার পিঠে একটি তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে সে পড়ে যায় এবং রক্তক্ষরণ হয়। তবে তিনি জোর দেন যে তারা উভয় এই সিলমোহর অনুষ্ঠান চালিয়ে যান, নতুবা ড্রাগন তার অপরাধের জন্য কখনোই জবাব দেবে না এবং জোরের আগুন সমস্ত আত্মাকে ধ্বংস করবে এবং ভূমিকে গ্রাস করবে। তবে জোট সিলিং ম্যাজিক থেকে বেরিয়ে আসে এবং বডাওকে একটি করুণ নুবো বলে এবং তার ছেলে হিরোকে আক্রমণ করতে এগিয়ে যায়। কিন্তু জোট আক্রমণ করার চেষ্টা করার সময় তার বাবা একটি মন্ত্র ব্যবহার করে ছেলেটিকে বাঁচায়, কিন্তু এর ফলে ছেলেটি এবং ড্রাগনের বুকে একটি স্থায়ী দাগ পড়ে। তারপর ড্রাগন তার আগুন ব্যবহার করে পুরো অনুষ্ঠান ধ্বংস করে দেয় এবং সবকিছু টুকরো টুকরো হয়ে যায়। শুধুমাত্র হিরো তার বাবার সুরক্ষামূলক মন্ত্রের কারণে বেঁচে থাকে। অনেক বছর কেটে যায় এবং হিরো এখন বড় হয়েছে এবং তার বাবাকে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় এবং সেই ড্রাগনটিকে হত্যা করতে চায়, যা তার পরিবারকে ধ্বংস। হিরোকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি একটি চাদর পরিহিত এবং পিঠে একটি বিশাল তলোয়ার বহন করছেন। সে হাঁটতে থাকে যতক্ষণ না সে একটি নতুন শহরে পৌঁছায়, যেখানে প্রবেশের আগে সবাইকে প্রহরী পরীক্ষা করে। তবে প্রহরী হিরোর চোখের দিকে তাকিয়ে হতবাক হয়ে যায় এবং তাকে কোনো সমস্যা ছাড়াই প্রবেশ করতে দেয়, এবং সে অবশ্যই জানে যে এটি বাইরের পুত্র। তিনি শহরের চারপাশে ঘুরে বেড়ান এবং অস্বাভাবিক কিছু খুঁজে বের করার চেষ্টা করেন, এবং তিনি বিভিন্ন রহস্যময় প্রাণী এবং অদ্ভুত খাবার বিক্রি হতে দেখেন, যতক্ষণ না এলাকার লোকেরা একটি ছোট মেয়েকে দেখতে পায় যে নানবুকু নামে একজন প্রভুর আগমনের ঘোষণা দেয়। সে নানবুকুকে ডাকে এবং তিনি অনেক প্রহরী এবং সৈন্য দ্বারা পরিবেশিত একটি রথে এসে পৌঁছান। নাবুকু লোকদের দিকে তামার মুদ্রা ছুঁড়ে দেয় এবং তাদের সবাইকে মূল্যহীন দুর্গন্ধযুক্ত কৃষক বলে এবং তার সামনে নত হতে বলে। তৎক্ষণাৎ সব গ্রামবাসী মুদ্রা তুলে নেয় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং তাদের একজন হিরোর পাশে পড়ে যায় এবং হিরো এটি তুলতে চেষ্টা করে। কিন্তু শহরের ছেলেদের মধ্যে একজন চোর, যার নাম পিসছে, হিরোর কাছ থেকে এটি চুরি করে। কিন্তু শহরের ছেলেদের দল পেশেকে বলে নানবুকুর টাকা না নিতে, কারণ সে তাদের কাছ থেকে নেওয়া টাকা ছোঁয়াচ্ছে। ছেলেদের একজন লক্ষ্য করল যে লর্ড নাবুকু তার রথে গ্রান্ড ট্রোব রেখেছেন এবং ট্রোব যে কোনো ইচ্ছা পূরণ করবে যা আপনি চান, এবং তাদের প্রয়োজনীয় সমস্ত টাকা এবং খাবার সরবরাহ করবে এবং তারা আর কখনো দরিদ্র হবে না। তবে নেতা তাদের সবাইকে এটি ভুলে যেতে বলেন, কারণ গ্র্যান্ড ট্রোয়া চুরি করা অসম্ভব, এবং তারা ব্যাখ্যা করেন যে এখনই তাদের চলে যেতে হবে, না হলে বস রেগে যাবেন। তবে পেশাতে পিছনে থেকে যায় এবং গ্র্যান্ড ট্রোয়া দেখে নিজেকে সামলাতে পারে না এবং রথে উঠে পড়ে। কিন্তু লর্ড নাবুকুন লক্ষ্য করেন যখন হিরো আরও কিছুক্ষণ ভাবেন, এবং তিনি রাস্তার পাশে একজন লোককে দেখতে পান যে দাবি করছে তার কাছে একটি বিরল ক্রেস্ট আছে, যা সেই নায়ক থেকে এসেছে যিনি দুষ্ট ড্রাগনকে পরাজিত করেছিলেন। কিন্তু লোকটি গল্পের একটি বিকৃত সংস্করণ বলে, কারণ হিরো জানে সেদিন আসলে কি ঘটেছিল, কিন্তু তার হাতে থাকা ক্রেস্টটি আসল। রাস্তার চোরদের দলের একটি ছেলে এই লোকটির হাত থেকে এটি ছিনিয়ে নেওয়া নিয়ে পালিয়ে যায়, কিন্তু ব্যবসায়ীর একটি বিশাল দেহরক্ষী ছিল যে ছেলেটিকে ধরে আকাশে তুলে ধরে। বণিক বড় দেহরক্ষীকে বলে তাকে 3 বার ঘুষি মারতে এবং ক্রেস্টটি ফিরিয়ে নিতে, কিন্তু তার আগেই হিরো ঠিক সময় মতো উপস্থিত হয় এবং তার বিশাল তলোয়ারটি কুৎসিত দৈত্যের মুখের সামনে ধরে, এবং দেহরক্ষীকে বলে যে সে কেবল তখনই তার তলোয়ার বের করেই যখন সে সত্যিই তা বোঝায়। হিরো ব্যবসায়ীকে বলে যে সে ক্রেস্টের জন্য অর্থ দেবে, এবং পরে লোকটিকে একটি সোনার মুদ্রা দেয় যা তার চাওয়ার দ্বিগুণ মূল্য ছিল। পরে তারা ছেলেটিকে ছেড়ে দেয় এবং ব্যবসায়ী হিরোকে ধন্যবাদ জানায়।
তবে ছেলেটি হিরোকে বলে যে সে তার পরিকল্পনা নষ্ট করেছে, কারণ সে দেহরক্ষীকে তাকে ধরে রাখতে এবং তাকে ভর্ৎসনা করতে চেয়েছিল যাতে অন্য রাস্তার চোর ছেলেরা দোকান থেকে ব্যবসায়ীদের জিনিসপত্র এবং তাদের মানিব্যাগ চুরি করতে পারে। সুতরাং হিরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করে তাদের অনেক ক্ষতি করল, তাই না? তারপর ছেলেটি হিরোর হাত থেকে ক্রেসটি চুরি করে এবং রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যায় তার রাস্তার বন্ধুদের সাথে। পরে ছেলেরা তাদের গোপন শহরের আস্তানায় ফিরে যায় এবং হিরোকে নিয়ে আলোচনা করে যে সে কিভাবে তাদের লুটপাট নষ্ট করেছে। তবে হিরো তাদের ঘাঁটিতে গোপনে ঢুকে ক্রেসটি ফিরিয়ে নেয়, দাবি করে এটি তার এবং তাদের কেউই জানে না এটি কতটা মূল্যবান এবং তার জন্য এর মানে কি। হিরো ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তার নাম কি ছিল এবং সে নিজেকে টমাস হিসেবে পরিচয় দেয়। অন্য ছেলেরা হিরোকে বোকা বলে এবং বলে যে তারা যা চুরি করে তা এখনও তাদেরই। তাই হিরো পালিয়ে যায় এবং সব ছেলেরা তাকে ছাদের উপরে এবং গলির মধ্য দিয়ে তাড়া করতে শুরু করে। এদিকে আরেকজন রহস্যময় ব্যক্তি যার নাম জুরো, একটি বড় ভয়ঙ্কর জিজা যার মুখে দাগ রয়েছে, তিনিও বাজারে ছিলেন এবং চারপাশে গুপ্তচরবৃত্তি করছিলেন এবং অপরিচিতদের জিজ্ঞাসা করছিলেন তারা কি বড় তলোয়ার সহ হিরো নামে একটি ছেলেকে দেখেছে কিনা, একটি কাগজে নায়কের অঙ্কন সহ। কিন্তু বাজারে কেউই এই ছেলেকে দেখেছে বলে মনে করতে পারে না। তবে জিরুর সঙ্গী জিরুকে বলে যে সে ইতিমধ্যেই তাদের কাছ থেকে অনেক চুরি করেছে এবং এটি সেই শহর যেখানে হিরো প্রথমে আসবে। শহরের অপর প্রান্তে একটি প্রাসাদে নানবুকো তার অতিথিদের জন্য বিলাসবহুল নৈশভোজের। যদিও তিনি নিজেকে সাধারণ ব্যবসায়ী হিসেবে দেখান, নানবুকোর আসল রূপ প্রকাশ পায় যখন তিনি অতিথিদের তাদের মূল্যবান জাদু সামগ্রী বিক্রি করতে চাপ দেন। শহরের অভিজাতদের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ তারা মূল্যবৃদ্ধি এবং সম্ভাব্য অস্থিরতার পরিণতি নিয়ে ভীত। একজন অদক্ষ চাকর যিনি আগে নানবুকোকে অভ্যর্থনা জানিয়েছিলেন দুর্ঘটনাক্রমে একটি বিরল জার ভেঙে ফেললে উত্তেজনা বাড়ে। শহরের প্রভু ক্ষতির জন্য ক্রুদ্ধ হন, কিন্তু তার হতাশা প্রকাশ করার আগেই নানবুকো সশস্ত্র প্রহরীরা দ্রুত হস্তক্ষেপ করে তাদের তলোয়ারগুলি উন্মুক্ত করে তাদের প্রভুর ইচ্ছা কার্যকর করতে প্রস্তুত। অট্টালিকায় উত্তেজনা বাড়ার সাথে সাথে মেয়েটি গ্র্যান্ড ট্রোয়া উন্মোচন করে নানবুকোর সাথে অংশীদারিত্বের প্রস্তাব দেয়। প্রস্তাবে প্রলুব্ধ হলেও তার খ্যাতির বিষয়ে সতর্ক লোকটি দ্বিধাগ্রস্ত হয়। হঠাৎ একটি ক্ষুদ্র ড্রাগন সদৃশ প্রাণী এসে তার জিহ্বা দিয়ে স্ফটিকটি ছিনিয়ে নেওয়া নেয়। মেয়েটি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তার জাদু দিয়ে ছাদ খুলে দেয়, ফলে প্রাণীটি এবং পিএসসিতে উপরে থেকে পড়ে যায়। পরের দিন সকালে পিএসসিতে নিজেকে শহরের চত্বরে বাধা অবস্থায় খুঁজে পায়। ঘড়ির কাটার মতো মৃত্যুদণ্ডের মুখোমুখি হিরো হস্তক্ষেপ করে দক্ষতার সাথে মৃত্যুদণ্ড বন্ধ করে। নানবুকোর সৈন্যরা এগিয়ে আসে, কিন্তু হিরো তাদের অনায়াসে পরাস্ত করে। ক্রুদ্ধ হয়ে মেয়েটি তার বজ্রের জাদু হিরোর দিকে ছেড়ে দেয়, যে তার আক্রমণগুলি দক্ষতার সাথে এড়িয়ে যায়। ঠিক যখন পরিস্থিতি তীব্র হয় তখন একটি শক্তিশালী অপরিচিত ব্যক্তি উপস্থিত হয় এবং হিরোকে হং থেকে উদ্ধার। মুহূর্তটি কাজে লাগিয়ে মেয়েটি গ্র্যান্ড ট্রোয়া ধরে, কিন্তু হিরোর সাহসের সাথে দাবি করে যে এটি তার বাবার সম্পত্তি, যা নানবুকোর মধ্যে উদ্বেগের ঢেউ তোলে। একটি মরিয়া পদক্ষেপে মেয়েটি গ্র্যান্ড ট্রোয়ার জাদু ব্যবহার করে হিরোর দিকে একটি শক্তিশালী বিস্ফোরণ ছেড়ে দেয়। দ্রুত প্রতিক্রিয়াশীলতার সাথে হিরো আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু মেয়েটি বিস্ফোরণে ধরা পড়ার আগে নয়। বলটি তাকে পর্বতের দিকে ঠেলে দেয়, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা তার শীর্ষকে ভেঙে দেয়। যখন দূরে বসে যায় তখন ডাগান জয়ের সিলমোহর এবং হিরোর বুকে থাকা প্রতীক উজ্জ্বল হয়ে ওঠে। প্রতিশোধের তৃষ্ণায় অন্ধ হয়ে হিরো ক্যাল ড্রাগনের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালায়, কিন্তু কোনো ফল হয় না। তার প্রচেষ্টা সহজেই ব্যর্থ হয়। যখন আশা হারিয়ে যেতে থাকে তখন জুরু তার বন্ধুকে সাহায্য করতে আসে। সৈন্যরা তাদের দাগান জয়ের বিরুদ্ধে ব্যর্থ প্রচেষ্টা বুঝতে পেরে তাদের তীর হিরো এবং জুরুর দিকে পুনর্নির্দেশ করে। তবে হতাশায় উভয়ে তীরগুলি তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই কিংবদন্তি ড্রাগনটি অপ্রত্যাশিতভাবে জুটিকে ঢেকে দেয়, তার সুরক্ষামূলক অঙ্গভঙ্গি দিয়ে সবাইকে অবাক করে দেয়। রাগের বশে ডাগান জট তার ক্রোধ শহরের উপর নিক্ষেপ করে তার পথে যা কিছু আসে সব ধ্বংস করে দেয় এবং তারপর ছায়ায় অদৃশ্য হয়ে যায়। যখন নানবুকোর পাশে থাকা ব্যক্তি ক্রোধে ফুঁসছিল, নানবুকো সন্তুষ্ট হাসি পরিধান করে। সে যে ভয় সৃষ্টি করেছে তাতে আনন্দিত। তিনি আনন্দিত যে এখন মানুষ তার সুরক্ষার জন্য আকুল হয়েছে এমন সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে। দৃশ্যটি তারপর চোরদের লুকিয়ে থাকার জায়গায় স্থানান্তরিত হয়, যেখানে হিরো অহেন অবস্থায় পড়ে আছে। জুরু 10 বছর আগের ঘটনাগুলি বর্ণনা করে, যখন হিরোর বাবা মা ডাগান জদ বাফার জোন সিল করার চেষ্টা করেছিলেন। নির্বাচিত স্থানটি কৌশলগতভাবে 3টি শক্তিশালী রাজ্যের কেন্দ্রে অবস্থিত ছিল। হিরো এর মা কিসমিয়ের তার আত্মা উৎসর্গ করেছিলেন ড্রাগনকে প্রলুব্ধ করার জন্য, যখন লর্ড বোরাও তার সিলমোহর ধন ব্যবহার করেছিলেন এবং হিরো পবিত্র আয়না দিয়ে সহায়তা করেছিলেন। 100 অভিজাত জাদুকরের সাথে তারা সিলমোহর করার আচার শুরু করে, কিন্তু দুঃখজনকভাবে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। গেরুর হিরোকে বাঁচানোর প্রচেষ্টা সত্ত্বেও তার বাবা মা এবং সমস্ত জাদুকর ডাগান ঝাংয়ের গ্রাসকারী কালো আগুনের শিকার হয়েছিল। হিরো যখন চেতনা ফিরে পায় তখনই সে প্রতিশোধের অদম্য ইচ্ছায় ড্রাগনকে খুঁজতে শুরু করে। জুরো তাকে শান্ত করার চেষ্টা করে, জানায় যে সে গত 10 বছর ধরে হিরোকে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাকে তার তত্ত্বাবধানে নিয়েছে। এদিকে তুমি তো হিরোয়ের নতুন শক্তিকে অবমূল্যায়ন করে, কিন্তু হিয়ারের সংকল্প অটুট থাকে। তিনি থোমেদের কাছে নানবুকের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেন, কিন্তু থোমেদ সেই প্রশ্নটি এড়িয়ে যান।
তিনি নানবুকোকে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেন, যে ব্যক্তিগত লাভের জন্য রাজ্যগুলির মধ্যে সংঘাত সৃষ্টি করে, বাজারকে প্রভাবিত করে এবং তার জাদু পাথরের ব্যবসার মাধ্যমে ব্যবসায়ীদের দেউলিয়া করে। গ্র্যান্ড রোয়া পুনরুদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ হিরো নানবুকোকে খুঁজে বের করার লক্ষ্যে এগিয়ে যায়। দৃশ্যটি সারিসারুর দিকে স্থানান্তরিত হয়। নানবুকোর প্রস্থানে মর্মাহত এবং সান্ত্বনা খুঁজতে সে একটি জাদুকরী আয়নার দিকে ফিরে যায়, যা তাকে নানবুকোর গাড়ির সাথে সংযুক্ত করে। ভিডিও কলের মাধ্যমে সে শহরে তাকে ফেলে যাওয়ার জন্য নানবুকোর মুখোমুখি হয়, কিন্তু সে উদ্বিগ্ন নয়, বরং তাকে হিয়ারকে খুঁজে বের করতে নির্দেশ দেয়। উধা যখন হিরোর পেটে বাড়তে থাকে তখন সে একটি বিলাসবহুল খাবারের আকাঙ্ক্ষা করে, কিন্তু পালুপা তাকে সীমার মধ্যে থাকে বলে, কারণ তাদের কাছে সীমিত তহবিল রয়েছে এবং সে এটি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় খরচ করতে অস্বীকার করে। তাদের তর্ক রেস্তোরাঁর মালিকের দৃষ্টি আকর্ষণ করে, যিনি তাদের প্রতি ক্ষোভ পোষণ করেন কারণ তারা আগে নানবুকোর বিরুদ্ধে একটি দৃশ্য সৃষ্টি করেছিল। হঠাৎ ইরেন নামে একটি বিড়াল কানে মেয়ে হস্তক্ষেপ করে তাদের ব্রাঞ্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তারা তার সাথে একটি কাছাকাছি রেস্টুরেন্টে যায়, যেখানে তারা একসাথে বসে খেতে শুরু করে। এরেন শহরের চত্বরে আগের গোলমালের প্রতি আগ্রহী হয়ে হিরোর পরিচয় লর্ড ব্যারোর পুত্র হিসেবে অনুমান করে, যা হিরো এবং অন্যদের অস্থির করে তোলে। হঠাৎ এরন চলে যায়, তাদের বিভ্রান্ত করে, বিশেষ করে পালুপাকে, কারণ গরিব ছেলেটি আশা করছিল যে সে তাদের খাবারের জন্য টাকা দেবে। রাতে হিরো এবং তার সঙ্গীরা চোরদের ঘাঁটিতে আশ্রয় নেয়, যা টমেটের বিরক্তির কারণ হয়। তবে অন্য বাচ্চারা এখন হিরোকে তাদের ত্রাণকর্তা হিসেবে দেখে এবং তার উপস্থিতি রক্ষা করে। অনিচ্ছা সত্ত্বেও টমেট সম্মত হয় এবং তাদের থাকতে দেয়। কেবল হিরোর সাথে ঘুমানোর ব্যবস্থা নিয়ে তর্ক হয়। পরের দিন টমেট হিরোকে তাদের পরিকল্পনা জিজ্ঞাসা করে। প্রিলোডার তার লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে, নানবুকোকে খুঁজে বের করা এবং গ্র্যান্ড র পুনরুদ্ধার করা। তবে গেরু বুটলিকার হতে অস্বীকার করে এবং হিরোকে তার উপলব্ধ দুর্বলতার বিষয়ে সতর্ক করে। তাকে তার অনুসরণে সতর্কভাবে চলার পরামর্শ দেয়। তিনি নিচু স্বরে তাকে বড় বড় কথা বলা এবং কোনো দক্ষতা না থাকা একটি বাজে তলোয়ারবাজ বলে অভিহিত করেন। জিরো প্রস্তাব করে যে অন্যরা অস্থায়ীভাবে ঘাঁটিতে থাকুক, যতক্ষণ না হিরো তার দক্ষতা শানিত করে। যদিও টমিতো এই ধারণার বিরোধিতা করে, হিরো তাকে আশ্বস্ত করে যে জুরু তাদের যত্ন নেবে এবং এমনকি তাদের জন্য রান্নাও করবে। অনিচ্ছা সত্ত্বেও বাচ্চারা রাজি হয় এবং কিছুক্ষণ পরেই হিয়ার এবং জিরো মরুভূমিতে যাত্রা করে। মরুভূমির বিশাল বিস্তারে জিরো হিরোকে প্রস্তাব দেয় যে সে স্তর একে প্রশিক্ষণ করুক সাধারণ এবং দুর্বল স্লাইমের সাথে লড়াই করে। তবে আপাত দৃষ্টিতে সহজ হলেও হিরো তাদের অর্ধেক কাটতে সংগ্রাম করে। তাদের ক্ষতি করা তো দূরের কথা, তার দুর্বল দক্ষতা প্রদর্শন করে। ঠিক যখন হতাশা বাড়ছে, একটি বালির ড্রাগন টিলাগুলি থেকে বেরিয়ে আসে, তাদের অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলে। বালুর ড্রাগনের ভীতিকর উপস্থিতি সত্ত্বেও হিরো মনোযোগের জন্য মরিয়া হয়ে এটিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টা সবসময়ই ব্যর্থ হয়। হঠাৎ ড্রাগনের মুখ থেকে একটি পাতলা মেয়ে অদ্ভুত চেহারায় বেরিয়ে আসে। তাদের বিস্ময়ের জন্য সে হিরোর কাছে আসে এবং তার বুকে মাথা রাখে, যা অস্বাভাবিক মাত্রার পরিচিতি প্রদর্শন করে। অতিরিক্তভাবে সে সাহসের সাথে তার যাত্রায় তার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, যা সে কখনো কল্পনাও করেনি। পালুপার আতঙ্ক স্পষ্ট যখন অদ্ভুত মেয়ে সেরাটো তার পরিচয় দেয়, আর হিরো দৃশ্যত বিব্রত হয়। তারা পুরোপুরি পরিস্থিতি বুঝে ওঠার আগেই জিরো সেরাতোর উপর আক্রমণ চালায়, কিন্তু হিরোর হস্তক্ষেপে তাকে আটকে দেওয়া হয়। সেরারের অদ্ভুত আচরণ অব্যাহত থাকে যখন সে মরুভূমির মাটি থেকে কিছু তুলে নেওয়ার কাজে ব্যস্ত থাকে। অন্যদিকে অন্যরা সুযোগ নিয়ে তাদের ঘাঁটিতে ফিরে যায়, যেখানে হিয়ার দায়িত্ব নেয় এবং তাদের জন্য খাবার প্রস্তুত করে। পরে চিন্তায় মগ্ন হয়ে হিয়ার নিজেকে সেরাটার অস্বাভাবিক উপস্থিতি নিয়ে ভাবতে থাকে। থমাস মজার ছলে বলে যে সে একজন হতাশাগ্রস্ত একক ব্যক্তি যে তার প্রেমে পড়েছে, যা হিরোকে বিরক্তিকর প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত। তার বিরক্তি সত্ত্বেও হিরো সারাতোর স্পষ্ট একাকিত্বের জন্য উদ্বেগের অনুভূতি ছেড়ে ফেলতে পারে না। টমিক কিছু দৃষ্টিভঙ্গি প্রদান করে, তাকে মনে করিয়ে দেয় যে তারাও তাদের বাবা মা ছাড়া একা। হিরোর ক্ষতির জন্য সমবেদনা জানায়, এমনকি এটি অনেক আগেই ঘটেছিল। এদিকে শহরে সরিষারু এবং তার সৈন্যরা হিরোকে খুঁজতে থাকে, প্রতিটি কোণ খুঁজে দেখেও সফল হয় না। অর্থাৎ তাদের বিস্ময়ের মধ্যে সেরাটো তাদের সামনে উপস্থিত হয়। ইতিমধ্যে এই জটিল পরিস্থিতিতে আরেকটি রহস্যের স্তর যোগ করে। দৃশ্যটি পরিবর্তিত হয় একটি ভাসমান প্রাসাদে, যা এমন একটি ভূমিতে অবস্থিত যেখানে আশা মরে যায়। ভিতরে নানবুকো, যিনি অনেক কুৎসিত কাজের পেছনে মস্তিষ্ক, বাণিজ্যিক প্রতিবেদন পর্যালোচনা করেন এবং বাহারাপ্পাকে তার ল্যাবরেটরিতে আসন্ন যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত করতে নির্দেশ দেন। তবুও বাহারাপ্পা কোনো অজানা কারণে সেরাতোর মঙ্গল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই রাতে সেরাটা রহস্যজনকভাবে চোরদের ঘাঁটিতে উপস্থিত হয়, সবাইকে বিস্মিত করে। তাহমিতো আজাদের জীবনের একটি সাধারণ মুহূর্তের অভিজ্ঞতা লাভ করে, যখন প্রথমে তার সৌন্দর্যে মুগ্ধ হয়, তবে দ্রুত তার খামখেয়ালি আচরণে বিরক্ত হয়ে ওঠে। তিনি তার অদ্ভুত আচরণে আরও রং যোগ করেন, হিরোকে সতর্ক করে দিয়ে যে তিনি তাকে খুঁজে বের করবেন, সে যেখানেই যাক না কেন, যা সত্যি বলতে আমার কাছে খুবই অদ্ভুত শোনায়। তারপর থমে হিরোকে বিদ্রুপ করে, ইঙ্গিত দেয় যে ড্রাগন জটকে হত্যা করার তার মিশন এখন স্থগিত হয়েছে, কারণ সে একটি নতুন প্রেম খুঁজে পেয়েছে। হিরো এবং তোমেনের মধ্যে উত্তেজনা একটি উত্তপ্ত তর্কে পরিণত হয়, যতক্ষণ না সেরাটো হস্তক্ষেপ করে।
অবশেষে কিছু বুদ্ধিমত্তা প্রদর্শন করে হিরোকে একপাশে টেনে নিয়ে পরিস্থিতি শান্ত করে। পরের দিন গরু এবং পলুপা কিছু কেনাকাটার জন্য বাজারে যায়, কিন্তু তারা প্রায় অর্থহীন হয়ে পড়ে। এদিকে হিরো মরুভূমিতে যাত্রা করে সেরাতোর সাথে তার যুদ্ধ দক্ষতা উন্নত করার চেষ্টা করে। হিরো আবারও স্লাইমদের মুখোমুখি হয়, কিন্তু আবারও সংগ্রাম করে। হঠাৎ একটি নেকড়ে তাদের উপর নেমে আসে, সেরাতোকে মুগ্ধ করার মরিয়া প্রচেষ্টায় আক্রমণ শুরু করে। হিরো সাহসিকতার সাথে নেকড়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু দ্রুত পরাজিত হয়ে পড়ে যায়। যখন নেকড়ে তার মনোযোগ সেরাতোর দিকে ঘুরিয়ে দেয়, হিরো তার শেষ শক্তি জোগাড় করে তাকে রক্ষা করার জন্য। তার বিস্ময়ের জন্য সেরাটো শান্ত থাকে এবং নেকড়েটি অদ্ভুতভাবে তার পাশে ভেঙে পড়ে। সেরাটো সবসময় যেমন অদ্ভুত প্রকাশ করে যে সে কেবল নেকড়ের আক্রমণের আগে ঘুমিয়ে পড়েছিল। হিরোর কাঁধের ক্ষত দেখে সে তার জাদু দিয়ে সহজেই তা নিরাময় করে, যা তাকে অবাক করে। পরে হিরো নেকড়েটিকে সোনার মুদ্রায় বিক্রি করে। যদিও সে সামান্য আয়ের বিষয়ে অভিযোগ করে, তার মেজাজ পরিবর্তিত হয় যখন সে দেখে একজন মানুষকে সৈন্যরা জাদু পাথরের খনিতে জোরপূর্বক শ্রমের জন্য টেনে নিয়ে যাচ্ছে। এমন অন্যায় সহ্য করতে না পেরে সে সেরাতোকে অপেক্ষা করতে অনুরোধ করে। যখন সে হস্তক্ষেপ করে, সৈন্যদের মুখোমুখি হয়ে হিরো তাদের অনুরোধ করে লোকটিকে ছেড়ে দিতে, কিন্তু তার প্রচেষ্টা সহিংসতার মুখে পড়ে যখন সৈন্যরা দ্রুত তাকে পরাভূত করে এবং মারধর করে। বন্দী হওয়ার পর হিয়ার নিজেকে সেই লোকটির পাশে বন্দী অবস্থায় খুঁজে পায়, যাকে সে বাঁচানোর চেষ্টা করেছিল। লোকটি ভয়ঙ্কর সত্যটি প্রকাশ করে যে খনিতে পাঠানো ব্যক্তিরা কখনো ফিরে আসে না, যা হিরোকে তার নকল ব্যাজ ব্যবহার করে পালানোর পরিকল্পনা করতে প্ররোচিত করে, যা লোকটির হতাশার কারণ হয়। এদিকে সারিসারু আতঙ্কিত হয়ে ওঠে যখন তার জাদুর আয়না কাজ করতে ব্যর্থ হয়। হিরোর বন্দী হওয়া এবং পরবর্তীতে প্রাসাদে কারাবাসের খবর পেয়ে সে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করতে রওনা হয়। অন্যদিকে একটি ম্লান আলোতে থোমেট হিরোকে খুঁজে বের করার উপায় খুঁজছেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে সেরাটো তাকে অনুসরণ করে। যখন উত্তেজনা বৃদ্ধি পায়, তার উপস্থিতি টমের সমস্যাযুক্ত পরিস্থিতিতে অপ্রত্যাশিত মূল যোগ করে। শহরের প্রভু নানবুকো তার কাজে হস্তক্ষেপ করলে ক্রোধে ফেটে পড়েন। তার লেজারটি লুকানোর স্থান থেকে হারিয়ে যাওয়া আবিষ্কার করার পর লর্ড টমের পরিকল্পনা বুঝতে পারে। তার অপকর্ম প্রকাশ করার চূড়ান্ত হুমকির মুখে লর্ড একটি দ্বিধার সম্মুখীন হয়। পরে টম কমেট এবং সেরাটো রাজকীয় প্রহরীদের দ্বারা আক্রমণের শিকার হয়। সৌভাগ্যক্রমে জুরু এবং পলুপা ঠিক সময় মতো এসে লেজারটি উদ্ধার করে, যা তাদের হিরো এবং অন্যান্য বন্দীদের মুক্তি নিশ্চিত করতে সক্ষম করে। পরের দিন হিরো সেরাতোকে বিদায় দেওয়ার চেষ্টা করে তাকে তার প্রশিক্ষণে একা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তবে সেরা তাকে অনুসরণ করতে থাকে এবং হিরো তার অদ্ভুত আচরণ আর সহ্য করতে পারে না। বিশেষ করে তার তথাকথিত প্রশিক্ষণের সময় তাকে সাহায্য করার প্রচেষ্টায় হিরো তাকে খাবার কেনার জন্য একটি সোনার মুদ্রা দেয়। এদিকে সেরাটো এরেনের সাথে দেখা করে, যে তাকে একটি নির্দিষ্ট স্থানে আমন্ত্রণ জানায়। হিরো যখন প্রশিক্ষণ নিচ্ছে তখন সে স্লাইমের সাথে যুদ্ধের পুনরাবৃত্তি নিয়ে হতাশ হয় এবং গেরুদোকে চলে যেতে বলে, কিন্তু অপমানজনক প্রত্যাখ্যান পায়। অন্যদিকে সেরাটো এরেনের সাথে একটি গরম ঝর্ণায় যায়, যেখানে এরেন নিরাময় ক্ষমতার গুজব বলে। তবে তিনি স্পষ্ট করেন যে জল ক্ষত নিরাময় করতে পারে, কিন্তু মৃতদের পুনরুত্থান করতে পারে না। ক্রোধের ওপারে সারিসারু তাদের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করে এরেনের দৃষ্টি আকর্ষণ করে। অন্যত্র থোমেট এবং পিলুপা একটি ফ্লায়ার খুঁজে পায়, যা একটি দানব ধরার জন্য ৩০০ সোনার মুদ্রার পুরস্কার সহ একটি অনুসন্ধানের বিজ্ঞাপন দেয়। তাদের দক্ষতায় আত্মবিশ্বাসী জুয়ারু তাদের পাশে থাকায় তারা প্রশিক্ষণ মাঠে যায়। শুধুমাত্র জুরু এবং হিরোকে লড়াইয়ে লিপ্ত দেখে হতবাক হয়ে যায়। জুরু একটি কঠোর বাস্তবতা তুলে ধরে বলেন যে নায়কদের শুধুমাত্র গ্র্যান্ড ট্রয়ের উপর নির্ভরশীলতা দাগান জাকুকে পরাজিত করার জন্য যথেষ্ট হবে না। তিনি একাধিক দক্ষতা আয়ত্ত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। হিরোকে শত শত জাদুকরের ড্রাগনকে সিল করতে ব্যর্থ হওয়ার কথা মনে করিয়ে দেন। জেরুর কথায় হিরোর হতাশা চরমে পৌঁছায়, যার ফলে শারীরিক সংঘর্ষ ঘটে, যেখানে হিরোর আগে আঘাত করে, কিন্তু জুরুর অটল প্রতিরক্ষায় দ্রুত প্রতিহত হয়। পালুপা এবং থোমেট হিরোর পাশে ছুটে যায় তাকে দেখার জন্য, যখন জুরু ঘোষণা করে যে সে হিরোকে চিকিৎসার জন্য হিলিং স্প্রিংসে নিয়ে যাবে। পথে নানবুকোর প্রহরীরা তাদের দলকে লক্ষ্য করে যখন তারা হিলিং স্প্রিংসের দিকে এগিয়ে যায়। যখন হিরো ঝর্ণার অলৌকিক নিরাময় ক্ষমতা অনুভব করে তখন সে তাদের শক্তিতে বিস্মিত হয়। এদিকে সারিসারু হিরোর উপস্থিতি শনাক্ত করে এবং একটি আদেশ জারি করে। জিরো হিরোকে বলে যে তাদের যাত্রা শুধুমাত্র প্রশিক্ষণের চেয়ে বেশি কিছু অন্তর্ভুক্ত করে। সামনে অনেক কাজ রয়েছে এবং হিরোকে সফল হতে অটল সংকল্প প্রদর্শন করতে হবে। সারিসারু সংকেত দিলে সৈন্যরা দৈত্যাকার অক্টোপাসকে জাগিয়ে তোলে, যা এলাকা জুড়ে তাণ্ডব চালায় এবং তার পথে সেরাটোকে ধরে ফেলে। পরেন দ্রুত চলে যায়। দৃশ্যটি পিছনে ফেলে রেখে যায় যখন দানবটি তাণ্ডব চালায়, তার আশেপাশের সবাইকে আক্রমণ করে, এমনকি সরিসারও নিজেকেও। সাহসী পদক্ষেপে জুরু এগিয়ে যায় এবং দানবটিকে পরাজিত করে দিনটি বাঁচায়। এদিকে হিয়ার সেরাটাকে খুঁজে বের করে এবং তাকে লেকের পাশে খুঁজে পায়। তাদের একান্ত মুহূর্ত অনুভব করে পলুপা এবং থোমেট তাদের গোপনীয়তা রক্ষা করে অন্যদিকে মনোযোগ দেয়। দানবটিকে বসে আনার পর তারা এদিকে শহরে নিয়ে আসে।
শুধুমাত্র আবিষ্কার করে যে প্রাথমিক ঘোষণা ছিল হিরোকে ধরার জন্য সারিসারু দ্বারা পরিচালিত একটি ছলনা। অবিচলিতভাবে তারা দানবটিকে ধনী ক্রেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করে হিরোর বর্মের জন্য তহবিল সংগ্রহের আশায়। তবে যে বর্মটি সে চায় তা অত্যন্ত ব্যয়বহুল, ফলে তাদের সস্তা চেইন মেইল নিতে হয়। পরের দিন সকালে হিরো বাচ্চাদের বিদায় জানায়, তার যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। তোমেট তার বন্ধুদের আপত্তি সত্ত্বেও দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সবাইকে অবাক করে দেয়। গ্র্যান্ড ড্র অর্জনের দৃঢ় সংকল্প নিয়ে হিরো ফিরে আসার প্রতিশ্রুতি দেয় এবং নতুন উদ্যম নিয়ে যাত্রা শুরু করে। তাদের যাত্রায় তারা এরিনের সাথে দেখা করে, যিনি প্রকাশ করেন যে সরিষারও আগের দিনের দানব ঘটনার পেছনে ছিল। তিনি তাদের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং একটি মানচিত্র দেন, যে ইচ্ছাগুলি যেখানে নষ্ট হয় সেই স্থানে নানবুওকের অবস্থান দেখায়। তবে সে একজন লোভী মহিলা এবং ব্যাখ্যা করে যে তাকে দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলে তবেই সে এই তথ্য প্রকাশ করবে। হিরো একজন বিকৃত মনের কৃপণ এবং তিনি সহজেই সম্মত হন, কারণ তার দলের মধ্যে একাধিক সঙ্গী থাকা থেকে ভালো আর কি হতে পারে। বিশেষ করে সুন্দরী মহিলারা। হিরো এবং তার সঙ্গীরা এগিয়ে যাওয়ার সময় তারা একটি বিশাল পাখির আকারে একটি ভয়ঙ্কর বাধার সম্মুখীন হয়। টম, কমেট, এরেন, সেরাটো এবং পালুপা একটি পাথরের আড়ালে আশ্রয় নেওয়ার সময় হিরো পাখিটিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু নিজেকে বিপদে ফেলে শুধুমাত্র গেরু সময় মতো হস্তক্ষেপে উদ্ধার পায়। বিপদ বুঝতে পেরে জিরো প্রস্তাব দেয় যে তারা কাছাকাছি বনে রাত কাটায়, যাতে পাখির আরও আক্রমণ থেকে এড়ানো যায়। সেই সন্ধ্যায় যখন তারা আগুনের চারপাশে জড়ো হয়, সেরাটা অনুপস্থিত, কারণ সে পানি আনতে গেছে। সুযোগটি কাজে লাগিয়ে একটি ব্যক্তিগত মুহূর্তের জন্য হিরো স্বেচ্ছায় তাকে খুঁজতে যায় এবং তাকে ঝর্ণার পাশে খুঁজে পায়। এদিকে প্রাসাদে নানবুওক তার অস্ত্র সম্ভাব্য গ্রাহকদের সামনে প্রদর্শন করেন, যার মধ্যে তার সর্বশেষ সৃষ্টি অন্তর্ভুক্ত। প্রদর্শনীতে সন্তুষ্ট হয়ে গ্রাহকরা স্ফটিক দিয়ে অস্ত্রটি কিনে নেন। নানবুক অজান্তে সারিসারু তার জাদুর আয়নার মাধ্যমে লেনদেনটি প্রত্যক্ষ করে, কিন্তু হিরো এবং তার সঙ্গীদের উপর পাখির আক্রমণের কথা জানতে পেরে তার মেজাজ দ্রুত খারাপ হয়ে যায়। নানবুওক বিশাল পাখি হাওকে এর অস্তিত্ব প্রকাশ করে, যার ফলে সরিষারও উদ্বেগের মধ্যে পড়ে। তিনি তার মিষ্টি স্বভাব দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি কঠোরভাবে নির্দেশ দেন হিরোকে খুঁজে বের করতে এবং হুমকি দেন যে ব্যর্থ হলে তাকে ত্যাগ করবেন। এদিকে যখন হিরো এবং তার দল এগিয়ে যায়, হকাই তাদের ছায়া দিতে উপরে ফিরে আসে যখন তারা লবণের মাঠে পৌঁছায়। হঠাৎ সারিসারু এবং তার সৈন্যরা উপস্থিত হয়, হিরো এবং তার সঙ্গীদের উপর আকস্মিক আক্রমণ শুরু করে। তারা 3টি বিশাল গলেমের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়, তাদের দলটির উপর ছেড়ে দেয়। জিরো গোলেমদের সাথে যুদ্ধে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, যখন হিরো হঠাৎ এক আবেগপ্রবণ তাড়নায় সারিসারুর দিকে উন্মত্ত অবস্থায় ছুটে যায়। তবে তার বেপরোয়া পদক্ষেপটি বিপর্যয়কর প্রমাণিত হয়, কারণ সরিষারও তার বজ্রের জাদু দিয়ে পাল্টা আক্রমণ করে, ফলে হিয়ার তৎক্ষণাৎ লুটিয়ে পড়ে। হিরোর দুর্দশায় নিরুৎসাহিত না হয়ে জুরো এগিয়ে যায়, অসাধারণ দক্ষতা এবং চপলতার সাথে সৈন্য এবং গোলেমদের সাথে লড়াই করে। তার প্রচেষ্টা সত্ত্বেও হিরো নিজেকে কার্যকরভাবে প্রতিশোধ নিতে অক্ষম পায় এবং তার তলোয়ার সারিসারুর নিরলস আক্রমণে শেষ পর্যন্ত টুকরো টুকরো হয়ে যায়। একটি মরিয়া পদক্ষেপে পলুপা তার জাদু ব্যবহার করে এবং মুমুকে আহ্বান করে, একটি খরগোশের মতো মেয়ে যে ঘুষ গ্রহণের জন্য পরিচিত। মুমু একটি জাদুকরী সিন্দুক থেকে বেরিয়ে আসে এবং হঠাৎ ঘটনার মোড়ে পালুপা, সেরাটো এবং টমির উভয়কেই সিন্দুকে ফেলে দেয়, যা টমের জন্য অন্যদের নিয়ে উদ্বেগের কারণ হয়। এদিকে হিরো সারিসারুর নিরলস আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে জুরু তার সাহায্যে আসে। যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে তাদের সংঘর্ষের শক্তিতে পৃথিবী কেঁপে ওঠে এবং জুরু সারিসারুর শক্তিশালী জাদুর পাদে পড়ে যায়। এটি নিষ্ঠুর মোড়ে সারিসারু হুমকি দেয় যে হিরো যদি মেনে না চলে তবে সে জুরুকে হত্যা করবে। রাগ এবং হতাশায় উজ্জীবিত হয়ে হিরোর আবেগ উথলে ওঠে, যার ফলে সে একটি ভয়ঙ্কর রূপান্তরিত হয়। অসংযত শক্তি তার হাতে থাকায় সে একটি বিধ্বংসী আক্রমণ চালায়, সৈন্যদের নিশ্চিহ্ন করে এবং সারিসারুর হৃদয়ে ভয় সৃষ্টি করে। তবে তার তাণ্ডবের মাঝেই তার শক্তি কমে যায়, তার মন বিভ্রান্ত হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। হিরো যখন চেতনা ফিরে পায় তখন সে নিজেকে নানবুকো এবং তার অধীনস্থদের মুখোমুখি দেখতে পায়, কিন্তু তার দুর্বল অবস্থার কারণে সে বিভ্রান্ত এবং তার চারপাশ সম্পর্কে অনিশ্চিত থাকে। তার অচেতন অবস্থায় দেখা একটি অদ্ভুত দৃষ্টিভঙ্গির স্মৃতি তার মনে ঝলকায়। এদিকে মুমু এবং জাদুকরী সিন্দুকটি আবার উপস্থিত হয়, যেখানে সেরারো হিরোকে খুঁজতে বের হয়, আর পালুপা অনিচ্ছা সত্ত্বেও মুমুর দাবিগুলি পূরণ করতে একটি বড় অঙ্কের অর্থ দিয়ে বিদায় নেয়। অন্যত্র নানবুকো তার ক্রেতার সাথে দেখা করে বিলাসবহুল পোশাক পরিহিত একজন ব্যক্তি নানবুকোর পণ্য পরিদর্শনে আগ্রহী। পটভূমিতে একটি সবুজ অর্ক একটি ক্রুশে বাঁধা এবং 3জন পুরুষ শৃঙ্খলিত। তাদের অজান্তে ডাক্তার তার আবিষ্কার প্রস্তুত করার মাঝখানে থাকাকালীন হঠাৎ একটি লাল আলো বিস্ফোরণ ঘটে, যা অর্ক এবং পুরুষদের ঘিরে ফেলে। তাদের বিস্ময়ের মধ্যে ব্যক্তিরা একটি ভয়ঙ্কর সত্তায় মিশে যায়, যা নারীর মধ্যে নানবুকোর মানুষের এবং একটি অর্কের সংমিশ্রণে সাফল্যের প্রশংসা উদ্রেক করে। হিরো গোপনে দৃশ্যটি পর্যবেক্ষণ করার সময় ডাক্তার তার ভুল গণনার জন্য হতাশা প্রকাশ করেন। আশা করেছিলেন যে দানবটি আরও শক্তিশালী হবে। হঠাৎ হিরো ছায়া থেকে বেরিয়ে এসে নানবুকাকে মুখোমুখি করে
এবং তাকে দ্বন্দ্বের জন্য চ্যালেঞ্জ জানায়। উভয় পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত থাকায় হিরো বুঝতে পারে যে তার তলোয়ার আর তার কাছে নেই। অবিচলিতভাবে হিরো নানবুকোর সাথে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয় কারণ সে দ্রুত পরাজিত হয়। পরাজয়ের পরেও হিরো গ্র্যান্ড ট্রোয়া ফেরত চায়, কিন্তু নানবুকো দাবি করে যে ঐতিহ্যবাহী বস্তুটি তারই। হিরো যখন সৈন্যদের দ্বারা বন্দী হয়, নানবুকো তাকে জানায় যে তাকে একটি বিশেষ সমাবেশে আমন্ত্রণ জানানো হচ্ছে। এদিকে জুরু হিরোর শত্রুদের ধ্বংস করার রহস্যময় ক্ষমতা নিয়ে চিন্তা করে এবং এরেন হঠাৎ উপস্থিত হয়, যা পালুপার বিরক্তির কারণ হয়। পরে জুরু টমিটে এবং সেরাটোকে একটি বিলাসবহুল তাঁবুতে নিয়ে যাওয়া হয়। এদিকে এরেন এবং পালুপা পিছনে থেকে যায়। এদিকে তাঁবুর বাইরে নানবুক তার ক্রেতার সাথে দেখা করেন, যিনি একটি বিলাসবহুল ভোজ প্রস্তুত করছেন। সারিসারু হিরোকে ধরতে ব্যর্থ হওয়ার জন্য নানবুকোর কাছে ক্ষমা চাইতে ছুটে যায়, কিন্তু নানবুকো হিরোর শক্তির প্রশংসা করে এবং সারিসারু ও তার লোকদের টাকার ব্যাগ দিয়ে পুরস্কৃত করে। আনন্দে সারিসারু নানবুকোকে আলিঙ্গন করে। বিচারস্থলে ফিরে জুরু এবং অন্যরা অর্ধেক মানববর্গকে পর্যবেক্ষণ করে, যা জুরকে নানবুকোর এই প্রাণী তৈরিতে জড়িত থাকার সন্দেহ করে তোলে। তাঁবুর ভিতরে হিরো নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় খুঁজে পায় যখন নানবুকো প্রবেশ করে, যন্ত্রণা সরঞ্জাম প্রদর্শন করে হিরোর গোপনীয়তা বের করার উদ্দেশ্যে। কৌতূহল জাগ্রত হয়ে নানবুকো হিরোকে দাগান যাওয়া সেই দুষ্ট ড্রাগনের সাথে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রতিক্রিয়ায় হিরো প্রশ্ন করে কেন নানবুকো মতো একজন সাধারণ ব্যবসায়ী এমন একটি দুষ্ট সত্তার প্রতি আগ্রহী হবে। নানবুক তার যুক্তি প্রকাশ করে ব্যাখ্যা করে যে দাগান জোরের কার্যকলাপের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা ও অনেক দেশে অস্ত্রের চাহিদা তৈরি করবে, ফলে তার লাভ বৃদ্ধি পাবে। নানবুকো তার জিজ্ঞাসাবাদ শুরু করার আগেই তাঁবুর বাইরে গোলযোগ শুরু হয়। তার ক্রেতা অসম্মানজনকভাবে সম্বোধন করার কারণে ক্ষুব্ধ হয়ে একটি দৃশ্য তৈরি করে। সুযোগটি কাজে লাগিয়ে হিরো বিভ্রান্তির সুযোগ নিয়ে তার পা মুক্ত করে এবং তার ব্যাজ উদ্ধার করে। দক্ষ আঙুল দিয়ে সে ব্যাজটি ব্যবহার করে তার হাত বাঁধা দড়িগুলো কেটে নিজেকে মুক্ত করে। এদিকে ডাক্তার তার সর্বশেষ আবিষ্কারগুলি নিয়ে সতর্কতার সাথে কাজ করছেন, কিন্তু তার সেন্সরগুলি কাছাকাছি সেরাতোর উপস্থিতি শনাক্ত করে। বিভ্রান্ত হয়ে তিনি তার অবস্থান তদন্ত করতে যান। তাঁবুর ভিতরে হিরো তার হাত দড়ি থেকে মুক্ত করতে সক্ষম হয়, যদিও তার বাম হাত বাঁধা থাকা এসে হোঁচট খায়। অর্থাৎ ডাক্তার তার সেন্সর হাতে তাঁবুতে প্রবেশ করে এবং হিরোর গন্ধে অবাক হয়ে যায়, যা তাকে সেরাতোর কথা মনে করিয়ে দেয়। সে সেরাতোর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, অজান্তে যে হিরো তার হাতে থাকা দড়ি গোপনে কাটছে। তাঁবুর বাইরে ভিতরে সারিসারু এবং সৈন্যরা নানবুকোর কথিত দয়ালুতার উদযাপনে মেতে উঠেছে। এদিকে ডাক্তার সারাতোর হিরোর হৃৎস্পন্দনের প্রতি কথিত আগ্রহ নিয়ে সন্দিহান থাকেন। অবশেষে হিরো তার হাত মুক্ত করে এবং ডাক্তারকে মুখোমুখি হওয়ার সুযোগ গ্রহণ করে। ডাক্তারের সারাতো এবং হিরো সংযোগ নিয়ে অবিরাম বকবকানি সত্ত্বেও হিরো বুঝতে পারে সারাতোর ভাগ্য তার নিজের সাথে জড়িত। ডাক্তার এই বন্ধন স্বীকার করে হিরোকে সারাতোর যত্ন নিতে অনুরোধ করে, তবে হিরো সন্দেহ প্রকাশ করে ভয় যে সে নানবুকোর নির্যাতনের মধ্যে এই প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। একটি বিস্ময়কর মোড়ে ডাক্তার হিরোকে বিষ প্রস্তাব করেন, যা তাদের বর্তমান সমস্যার সীমার বাইরে সেরাতোর সাথে পুনর্মিলনের একটি উপায় হিসেবে প্রস্তাব করেন। প্রথমে তরুণ ছেলেটি তার সিদ্ধান্তের গুরুত্ব নিয়ে লড়াই করে, তারপর অবশেষে বিষ গ্রহণ করে। তাঁবুর বাইরে জুরু এবং অন্যরা লক্ষ্য করে যে হিরো উপরে থেকে পড়ে যাচ্ছে, যার ফলে গিরু দ্রুত প্রস্থান করার তাগিদ দেয় কোনো প্রশ্নে না গিয়ে। তাঁবুর ভিতরে নানবুকো ক্রোধে ফুঁসছে অধ্যাপকের প্রতি, যিনি সাহসিকতার সাথে নানবুকোকে তার জীবন শেষ করতে চ্যালেঞ্জ করেন। তবে নানবুক ডাক্তারের মূল্য স্বীকার করে, তাদের মুখোমুখি হওয়া সত্ত্বেও ডাক্তারের দক্ষতার প্রয়োজনীয়তা স্বীকার করে। নির্ভীকভাবে ডাক্তার অবিচল থাকে, কারণ তার সংকল্প সেরাটার জন্য হিরোকে রক্ষা করার ইচ্ছা দ্বারা প্রভাবিত হয়। নানবুক আগ্রহী হয়ে প্রশ্ন করে যে হিয়ার কি সারারাতর প্রকৃত পরিচয় সম্পর্কে জানে কিনা। তবু তিনি প্রকাশ করেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেরাটোকে সরিয়ে দেবেন, এবং এই সংবাদটি ডাক্তারের চোখে অশ্রু আনে। দৃশ্যটি একটি পুরনো খনিতে পরিবর্তিত হয়, যেখানে করেন প্রকাশ করে যে জাদু পাথর সংগ্রহের জন্য খনন কাজ চলছে। সেরাটা হিয়ারের কাছে আসে এবং বাহারাবাই স্বতন্ত্র গন্ধ শোনা করে। এদিকে জুরু ডাক্তারের হিরোর হৃদয় সম্পর্কে রহস্যময় মন্তব্যগুলি বোঝার চেষ্টা করে, যা তার নিজের থেকে আলাদা এবং সম্ভবত ডাগান জ্বরের সাথে সংযুক্ত। জু অনুমান করেন যে হিরো এবং ডাগান জ্বরের মধ্যে একটি হৃদয় বিনিময় ঘটতে পারে, যা হিরোর হৃৎস্পন্দনের অনিয়ম ব্যাখ্যা করে। এই তত্ত্বটি প্রস্তাব করে যে হিরোর বাবা হতাশায় চালিত হয়ে হয়তো বিনিময়টি পরিকল্পনা করেছিলেন, সম্ভবত হিরোর লুকানো ক্ষমতাগুলি মুক্ত করার প্রচেষ্টা। এই ক্ষমতাগুলি প্রকাশ পায় যখন হিরো তীব্র আবেগ যেমন ক্রোধে হতাশা অনুভব করে, যার ফলে সে সাময়িকভাবে একটি দানবীয় সত্তায় রূপান্তরিত হয়। যদিও জুরু তত্ত্বটি সম্পর্কে সতর্ক থাকে, এটি তাদের ভ্রমণের সময় দেখা ঘটনাগুলির সাথে সঙ্গতিপূর্ণ। হিরো অনুমান করে যে যদি সে মারা যায়, তবে দাগান জোয়াটে কি পরিণতি ভোগ করতে পারে।
তার বাবা মায়ের করুণ মৃত্যুর প্রতিশোধ নেওয়ার গভীর ইচ্ছায় চালিত হয়ে হিরো তার মৃত্যুকে সরাসরি মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। একটি শুদ্ধিকর বিস্ফোরণে সে তার জমে থাকা ক্রোধ প্রকাশ করে এবং বাইরে ঝড় তোলে। শাইক, জিরো এবং পালুপা তার পেছনে পিছু নেয়, কিন্তু তাদের সাথে যাওয়ার এরেনের প্রচেষ্টা থমেন দ্বারা বাধাগ্রস্ত হয়, যিনি বিষয়টিকে তার সম্পৃক্ততার জন্য খুব ব্যক্তিগত মনে করেন। এদিকে প্রাসাদে সারিসারু নানবুকোর দ্বারা প্রদত্ত উপহারে আনন্দিত, তবে তার অস্থিরতা তাকে তার ডানাযুক্ত চোখ দিয়ে গোপনে হিরোর গতিবিধি পর্যবেক্ষণ করতে প্ররোচিত করে। হিরো যখন একটি নির্জন গ্রামে পৌঁছায়, জুরু হঠাৎ একটি স্মৃতিচারণায় আঘাতপ্রাপ্ত হয়, যা তাকে হতবাক করে। তোমেট গ্রামের ভৌতিক পরিবেশ সম্পর্কে মন্তব্য করেন, যা গিরুকে তার সন্দেহ নিশ্চিত করতে এবং থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে উৎসাহিত করে। গ্রামটি অন্বেষণ করার সময় জুরু তার অতীতের একটি ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়। তিনি তার শৈশবের ছায়া দেখতে পান, যা তার বাবা মায়ের সহ্য করা ভয়াবহ ঘটনার স্মৃতি জাগিয়ে তোলে। তাদের নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়েছিল কারণ তার মা ছিলেন মানুষ আর তার বাবা একটি ভয়ঙ্কর প্রাণীর মতো দেখতে ছিলেন। দানব গ্রামবাসীরা সন্দেহ করেছিল যে তার মা গ্রামের দুর্ভাগ্যের কারণ। অভিযোগ সত্ত্বেও জুরুর মা দৃঢ়ভাবে তার বাবাকে রক্ষা করেছিলেন। একটি মর্মস্পর্শী মুহূর্তে জুয়ের বাবা তাকে ডেকে বলেছিলেন যে একজন সত্যিকারের নায়ক কখনো একটি মহৎ কারণ ত্যাগ করে না। দুর্ভাগ্যবশত জুরুর বাবা মাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা জুরুর মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল। গ্রামের অন্য একটি অংশে আগামীকাল টমিক তার অনুসন্ধান চালিয়ে যায় এবং মৃতদেহের স্তূপের উপর হোঁচট খায়। তার উপরে একটি লুকিয়ে থাকা দানব তার গতিবিধি পর্যবেক্ষণ করে, তারপর হঠাৎ আক্রমণ শুরু করে। দূর অতীতের স্মৃতিতে ভেসে যাচ্ছে, বারোর বীরত্বপূর্ণ কাজগুলি স্মরণ করছে যা তাকে বাঁচিয়েছিল। সেই সাথে সেই কোমল মুহূর্তটি যখন সে প্রথম শিশুবীরকে দেখেছিল। হঠাৎ তোমেট তাদের দিকে দৌড়ে আসে, মানুষের এবং অর্কের কুৎসিত মিশ্রণে তারা খেয়ে। তবুও আসন্ন হুমকির মুখে হিরো দানবটির মুখোমুখি হতে এগিয়ে যায়, কেবল বুঝতে পারে তার বোকামি যে তার তলোয়ার আর তার কাছে নেই। দ্রুত এবং নিখুঁতভাবে জু তার তলোয়ার চালিয়ে দানবের আক্রমণ প্রতিহত করে এবং তার সঙ্গীদের ক্ষতির হাত থেকে রক্ষা করে। হিরো তার নিজের দুর্বলতা স্বীকার করে জেরুকে সতর্ক করে যে সে এখনও তার আগের বিপদ থেকে পুরোপুরি সুস্থ হয়নি। দানবটি যখন হিরোর দিকে তার মনোযোগ সরিয়ে নেয়, টমিক তাকে প্রতিরক্ষার জন্য তার দাগান জোট রূপে প্রবেশ করতে অনুরোধ করে। তবে তার প্রচেষ্টা সত্ত্বেও হিরো রূপান্তরিত হতে সংগ্রাম করে, যা তাকে প্রাণীর আক্রমণের প্রতি অসহায় করে তোলে। একটি নির্ধারক মুহূর্তে দানবটি হিরোর উপর একটি বিধ্বংসী আক্রমণ চালায়, থোমেদের জরুরি অনুরোধকে প্ররোচিত করে। তবুও যখন বিপদ বাড়ে, জিরো আবারও হিরোর সাহায্যে এগিয়ে আসে এবং দ্রুত ভয়ঙ্কর শত্রুকে পরাস্ত করে। অন্যদিকে এরেন সারিসারুর সাথে দেখা করে দুষ্ট ব্যবসায়ীর সাথে দেখা করতে। এরেন একটি ইঁদুর হয়ে ওঠে যখন সে নানবুকোকে জানায় নায়কের কাছে ডাগান জটের হৃদয় রয়েছে। মৌনিক প্রথমে তার কথা বিশ্বাস করতে অস্বীকার করে, কিন্তু সে তাকে বলে যে মূল্যবান তথ্য বিনিময়ে অর্থের বিনিময়ে বিতরণ করা তার কাজ। প্রভাবিত হয়ে নানবুক তাকে একটি মূল্যবান জিনিস দেয়। পরে সে সরিসারকে ডাকে শুধুমাত্র তাকে হিয়ারকে হত্যা করার আদেশ দেওয়ার জন্য। উজ্জ্বল লুকানো গ্রামে টমিট নিজেকে এর প্রাণবন্ত পরিবেশে মুগ্ধ হয়ে পড়ে। এর অবস্থান শহরের প্রান্তে হলেও পালুপা ব্যাখ্যা করেন যে গ্রামটি তার কৌশলগত সংযোগস্থলের কারণে সমৃদ্ধ। হিরো একটি নতুন তলোয়ার অর্জনের ইচ্ছা প্রকাশ করে, কিন্তু জুরু প্রথমে কুমিরটি বিক্রি করার পরামর্শ দেয় এবং হিরোকে তাদের আর্থিক বিষয়ে সতর্ক থাকতে বলে। সন্ধ্যা নামার সাথে সাথে তাহমিদ পরের দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জুরো কিছু প্রয়োজনীয় বিশ্রামের পক্ষে মত দেয়। যখন জুরু তার কোয়ার্টারে মানচিত্র অধ্যয়ন এবং তাদের যাত্রার পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকে, হিরো তার সাথে কথোপকথনে জড়িয়ে পড়ে। জেরুর মনোভাব বোঝার জন্য কথোপকথন। জেরু তাকে আশ্বস্ত করে বলেননি যে তিনি কেবল হিরোকে রক্ষা করার দায়িত্ব পালন করছিলেন, যদিও হিরো অনুভব করেন যে জেরুর চিন্তায় আরও কিছু থাকতে পারে। মধ্যরাতের ঘড়ির কাঁটা পড়তে বিশাল ছায়া গ্রামটির উপর নেমে আসে, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। যখন ছায়া তার প্রকৃত রূপ প্রকাশ করে দাগান জোয়ার আবির্ভূত হয়, একটি মারাত্মক আভা ছড়িয়ে দেয় যা তার পথে আসা সকলকে হুমকি দেয়। ধ্বংসযজ্ঞে ক্রুদ্ধ হয়ে হিরো প্রাণীটির মুখোমুখি হতে এগিয়ে যায়, কিন্তু জুরু সতর্কতার আহ্বান জানিয়ে হস্তক্ষেপ করে। তবে যখন দানবটি আরেকটি আক্রমণ চালায়, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে এটি প্রকৃত ডাগান জট নয়। ঠিক তখনই সরিষারও উপস্থিত হয়, প্রকাশ করে যে ভয়ঙ্কর সত্তাটি ডাক্তার বাহারাপ্পায়ের আবিষ্কার। সেরাটা তার সঙ্গীদের তাড়াতাড়ি সতর্ক করে যে আসন্ন হুমকি দাগান জোট নয়। এদিকে প্রাসাদে ডাক্তার বাহারাপ্পা এবং ম্যান বুলকুকো যুদ্ধের দৃশ্য পর্যবেক্ষণ করেন, যেখানে ডাক্তার হিরোকে প্রভাবিত করার তার পরিকল্পনার প্রতি আত্মবিশ্বাস প্রকাশ করেন। যখন জেরু ছায়া দানব দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, সারিসারু তার বজ্রবিদ্যুৎ মিশ্রিত ছাতা দিয়ে হিরোকে আক্রমণ করে, যার ফলে বাহারাপ্পা আতঙ্কিত হয়ে পড়েন যখন তিনি হিরো সেরাতোর সাথে সংযোগের গুরুত্ব উপলব্ধি করেন। অরাজকতার মধ্যেও নানবুক উদাসীন থাকে, শুধুমাত্র দাগান জোটকে প্রলুব্ধ করার উপর মনোযোগী। হিরো আক্রমণের চাপে অভিভূত হয়ে তার ভেতরের ভয় এবং রাগের কাছে আত্মসমর্পণ করে, তার ভেতরের ড্রাগনের শক্তিকে জাগিয়ে তোলে।
তার অপ্রতিরোধ্য ক্রোধ সারিসারু এবং তার সঙ্গীদের উড়িয়ে দেয়। তাহমিত এবং সরতাকে তার নতুন ড্রাগন রূপে মুগ্ধ করে। যখন হিরো তার অন্তর্দ্বন্দ্বের সাথে লড়াই করছে, জিরো নিজেকে ছায়ার দ্বারা গ্রাসিত পায়। কেবলমাত্র এরেনের সময় মতো হস্তক্ষেপে উদ্ধার পায়। সারিসারু দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায় যখন সত্যিকারের ডাগান জ্বর তাদের সামনে প্রকাশিত হয়। তার ক্রোধে হিরো এখন তার ড্রাগন রূপের নিয়ন্ত্রণে অনিচ্ছাকৃতভাবে জুরুকে তার তলোয়ার দিয়ে আঘাত করে, যার ফলে সেরাতোর হৃদয়ে তীব্র ব্যথা অনুভূত হয়। হিয়ারের অন্তর্নিহিত শক্তির বিশাল প্রভাব নানবুকোর চেম্বারের সমস্ত আয়না ভেঙে দেয়, তার মুক্ত শক্তির পরিমাণ নির্দেশ করে। অবশেষে হিয়ার তার সংবেদন ফিরে পায় এবং দাগান জোট ধীরে ধীরে মিলিয়ে যায়। নানবুক বুঝতে পারে যে দাগান জোটকে ধরতে হলে প্রথমে তাকে হিরোকে বশ করতে হবে। গরুকে পাহাড়ে অসহায়ভাবে মাটিতে ফেলে রেখে যখন হিয়ার এবং তার সঙ্গীরা আবেগে অভিভূত হয়ে তার পাশে ছুটে যায়। হিয়ার যখন জুয়ারুয়ের উপর নজর রাখে, যে হোস্টেলে অচেতন অবস্থায় থাকে, সেরাটা তার সাথে যোগ দেয়, নীরব সমর্থন প্রদান করে। এদিকে রান্নাঘরে পালুপা তার তৈরি করা খাবারের স্বাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। হঠাৎ জুরো জেগে ওঠে, যা হিরোকে স্বস্তি দেয়। তার সুস্থতার পরেও জুরু পালুপার রান্নার গন্ধ লক্ষ্য করে তার প্রচেষ্টার প্রশংসা করে। হিরো তার জেরুর উপর আক্রমণের জন্য গভীরভাবে অপরাধ বোধে ভুগছে, কিন্তু জেরু এবং পালুপা উভয়ে তাকে আশ্বস্ত করে যে এটি তার ড্রাগন রূপ ছিল, তার প্রকৃত স্ব নয়, যা গেরুকে আঘাত করে। তবুও হিরো ঘটনাটি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়, তার বন্ধুর ক্ষতির কারণে দুঃখিত। সেরার যখন জিরোর আঘাত সারানোর বিপদ এবং হিরোর ড্রাগন রূপ সম্পূর্ণভাবে তাকে গ্রাস করার সম্ভাব্য ঝুঁকির কথা ব্যাখ্যা করে, তখন হিরোর উদ্বেগ বাড়ে। তার মধ্যে থাকা ড্রাগনের কাছে তার মানবতা হারানোর ভয়ে হিরোকে আতঙ্কিত করে। জিরো মাস্টার থিওর কাছ থেকে পরামর্শ নেওয়ার পরামর্শ দেন, বিশ্বাস করেন যে তিনি তাদের পরিস্থিতি সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে পারেন, কিন্তু তিনি আবার অজ্ঞান হয়ে পড়েন। এদিকে নিচে পালুপা এবং মুমু জুরুর অবস্থার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয়বহুল ওষুধ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। মুমু প্রকাশ করে যে ওষুধের জন্য বিরল সেরিফুরিয়া ভেষজ প্রয়োজন, তাদের সস্তা বিকল্পের আশা ভেঙে দেয়। টমি সুস্থতার ঝর্ণায় ফেরার পরামর্শ দেয়, কিন্তু পালুপা ভয় পায় যে এটি জুরুর জীবন বাঁচাতে যথেষ্ট নাও হতে পারে। ঠিক তখনই এরিন একটি সমাধান নিয়ে আসে। কুরুরু আরুয়া ক্যানিয়নে ভেস্টগুলির দিক নির্দেশনা প্রদান করে। হিরোর তাড়াহুড়ো সত্ত্বেও এরেন অবস্থানটি শেয়ার করে, যা জিরোকে বাঁচানোর অভিযানে যাত্রা শুরু করার সময় দলের জন্য আশার আলো জাগায়। হিরো এবং সেরাটো যখন কুরুরুয়া ক্যানিয়নের দিকে এগিয়ে যায়, হিরো তাদের যাত্রার দূরত্ব নিয়ে তার হতাশা প্রকাশ করে। সেরাটো তাকে আশ্বস্ত করে, উল্লেখ করে যে যাত্রার দৈর্ঘ্য সত্ত্বেও তার নিজের সুস্থতা অক্ষত রয়েছে। হোস্টেলে ফিরে এরেন গম্ভীরভাবে জেরুর অবনতিশীল অবস্থার কথা জানায়। তালুপা তাদের আর্থিক সীমাবদ্ধতা হিসাব করে। যখন টমি সেরাটোর প্রতি সন্দেহ প্রকাশ করে, তখন সে তার অদ্ভুত আচরণ লক্ষ্য করে, যার মধ্যে ভ্রমণের সময় তার ক্ষুধার অভাবও অন্তর্ভুক্ত। টমির সন্দেহ আরও বাড়িয়ে দেয় সেরাটোর আপাতদৃষ্টিতে সুবিধাজনক উপস্থিতি এবং বাহারাতের সাথে তার সম্পর্ক, যিনি নানবুকোর স্বার্থে কাজ করেন। এছাড়াও তাহমিদ লক্ষ্য করেন যে সেরাটো খুব কমই হাসেন, যা তার অবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। এদিকে হিরো এবং সেরাটো কিরুরু এরিয়া ক্যানিয়নে পৌঁছেছে, যেখানে তারা জিরোর জীবন বাঁচাতে প্রয়োজনীয় বিরল ভেষজ খুঁজে পাওয়ার আশা করছে। ক্যানিয়নে হিরো এবং সেরাটো নিজেদেরকে একটি বিশাল ব্যাঙের মুখোমুখি দেখতে পায়, যা হঠাৎ উপস্থিত হয় এবং তাদের আক্রমণ করে। সেরাটো দ্রুত কাজ করে, হিরোকে বিপদ থেকে দূরে ঠেলে দেয়। তারা যখন প্রাণীটিকে এড়ানোর চেষ্টা করছে, তখন হঠাৎ বৃষ্টির কারণে তাদের পালানোর পথ বাধাগ্রস্ত হয়। সারাতো একটি সেরিফুরিয়া গাছ দেখতে পায় এবং হিরো দৃঢ় সংকল্প নিয়ে তার দিকে এগিয়ে যায়। হোস্টেলে ফিরে অ্যারন দলের কাছে উদ্বেগজনক খবর জানায়, প্রকাশ করে যে নানবুকো হিরোকে হত্যা করার পরিকল্পনা করছে। তিনি ব্যাখ্যা করেন যে তিনি যোগাযোগের জন্য ব্যবহৃত একটি ডিভাইসের মাধ্যমে এই তথ্য শুনেছেন। পালুপা নানবুকোর হিরোকে লক্ষ্য করার উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত এবং এরেন পরামর্শ দেয় যে এটি হিরোর ডাগান জবের সাথে সংযোগের সাথে সম্পর্কিত হতে পারে। এদিকে হিরো সেরাফুরিয়ার কাছে পৌঁছানোর জন্য সংগ্রাম করার সময় গাছটি যেখানে জন্মায় সেই পাহাড়টি অপ্রত্যাশিতভাবে সরে যায়। তাদের কাজটি আরও জটিল করে তোলে, কারণ হিরো এলুসিভ টর্টয়েস থেকে সেরাফুরিয়া পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করছে। হোস্টেলে ফিরে দলটি হিরোর সাথে নানবুকোর পরিবর্তনের অভিযোগ নিয়ে আলোচনা করে। তারা বুঝতে পারে যে হিরোর নানবুকোর স্থানে যাওয়া তার বাবার উত্তরাধিকার এবং সেই সাথে তার পিতামাতার মৃত্যুর জন্য দায়ী প্রাণীর হৃদয় বহন করার সাথে সম্পর্কিত। এরেন তাদের উদ্বেগ বাড়িয়ে দেয় এই বলে যে নানবুকো ডাগান জতের বন্দী হওয়ার বিষয়ে একটি প্রতারণা সাজিয়েছিল, যার উদ্দেশ্য ছিল 3 রাজ্যের মধ্যে মতবিরোধ সৃষ্টি করা। দলটি বুঝতে পারে যে এই ভুল তথ্যের কারণে অস্ত্র এবং বর্মের অর্ডার বৃদ্ধি পাবে, পাশাপাশি নানবুকোর একচেটিয়ার কারণে জাদু পাথরের দামও বাড়বে। ক্যালুপা আশঙ্কা করে যে এই উন্নয়নগুলি মহাদেশব্যাপী যুদ্ধে রূপ নিতে পারে। এদিকে হিরোগুলো টর্টয়েসের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, যা অ্যারনকে দলকে সামনে আসা ক্রমবর্ধমান কঠিন যাত্রার বিষয়ে সতর্ক করতে প্ররোচিত করে। সম্ভাব্য বিপদের পরেও সে তার তথ্যের জন্য কোনো পুরস্কার নিতে অস্বীকার করে, শুধুমাত্র বিনিময়ে 1 কাপ চা চায়। ক্যানিয়নে হিরো সফলভাবে সেরাফুরিয়া উদ্ধার করে, কিন্তু যখন সে গ্লো টর্টয়েসের খোলস থেকে পড়ে যায়, সেরাটো তাকে ধরে ফেলে।
যা তাদের মধ্যে স্বস্তির মুহূর্ত এবং হাসির বিনিময় ঘটায়। হোস্টেলে ফিরে হিরো জুরোকে সেদ্ধ সেরাফুরিয়া উপস্থাপন করে এবং যখন সে এটি গ্রহণ করে জাদুকরী আলো দেখা দেয় এবং জুরো চেতনা ফিরে পায়। ঘরের বাইরে টমিট প্রবেশ করে এবং অন্যদের সাথে একটি উদ্বেগজনক প্রতিবেদন শেয়ার করে। তিনি প্রকাশ করেন যে শহরের শিশুদের জাদু পাথর খনিতে বাধ্য করা হচ্ছে, যা যুদ্ধের আসন্ন প্রাদুর্ভাবের ইঙ্গিত দেয়। তারা যখন তাদের যাত্রা পুনরায় শুরু করে, টমিক পলুপাকে বিশ্বাস করে যে সে সেরাতোর উপর বিশ্বাস হারিয়েছে, কারণ সে আগের রাতে হোস্টেলে তাকে কাঁদতে দেখেছিল। এখন সে আগের দেখা রহস্যময় মেয়েটির উপর বেশি বিশ্বাস করে। এদিকে টমিট আসন্ন যুদ্ধের ভয় এবং গ্র্যান্ড ট্রোয়া পাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তবে জু তাকে মাস্টার থিওকে খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। হঠাৎ একজন মর্যাদাপূর্ণ ব্যক্তি উপস্থিত হন এবং জুরু এবং পালুপা তার সামনে হাঁটু গেড়ে বসে। পালুপা নিজেকে ব্যারোর চাকর হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং সেই ব্যক্তি নিজেকে মাস্টার থিও হিসেবে প্রকাশ করেন। মাস্টার থিওর আগমন বিভিন্ন আবেগের মিশ্রণ নিয়ে আসে যখন তিনি সেরাটোকে উষ্ণভাবে অভিবাদন জানান, যার ফলে হিরো কিছুটা ঈর্ষা অনুভব করে। সাময়িক অস্বস্তি সত্ত্বেও তারা তাদের যাত্রা অব্যাহত রাখে, তবে পাতলা বাতাস সবার জন্য চ্যালেঞ্জিং প্রমাণিত হয়, তাদের নিঃশ্বাসহীন করে তোলে। মাস্টার থিও সর্বদা পর্যবেক্ষণশীল তাদের সংগ্রাম লক্ষ্য করেন এবং উল্লেখ করেন যে তার শিষ্য বারো এবং পালুপা কখনোই এমন সমস্যার সম্মুখীন হন না। পালুপা তাদের উপস্থাপনার অভাবের জন্য ক্ষমা প্রার্থনা করে যখন জুরি সম্মানের সাথে মাস্টার থিওর সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার ইচ্ছা প্রকাশ করে। তারা যখন গুহার গভীরে প্রবেশ করে জুরু হিরোর ড্রাগনে রূপান্তরের সম্ভাব্য বিপজ্জনক বাস্তবতা তুলে ধরে, মাস্টার থিও মনোযোগ সহকারে শোনেন। তার উপস্থিতি থেকে তার প্রজ্ঞা প্রকাশ পায়। একটি ইশারায় তিনি ডাগান জথের ধ্বংসাত্মক আক্রমণের মতো আত্মা ধ্বংসকারী শিখা প্রদর্শন করে একটি শক্তিশালী শক্তি আহ্বান করেন। বৃদ্ধ ব্যক্তি ব্যর্থ সিলিং আচার এবং ডাগান জ্বরের হৃদয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা, যা এখন হিরোর মধ্যে স্পন্দিত হচ্ছে, সম্পর্কে দুঃখজনক ইতিহাসে প্রবেশ করেন। তার বিশাল জ্ঞান সত্ত্বেও মাস্টার থিও স্বীকার করেন যে এই বিষয়ে তার নির্দেশনার অভাব রয়েছে। হিরো তার আবেগের সাথে লড়াই করে হতাশার ছোঁয়া নিয়ে কথা বলে। তিনি সিলিং অনুষ্ঠানের সময় অনুপস্থিত থাকার জন্য মাস্টার থিওর মুখোমুখি হন এবং কেন তিনি তার বাবা মাকে সাহায্য করতে হস্তক্ষেপ করেননি তা প্রশ্ন করেন। এই মুখোমুখি মুহূর্তটি উত্তেজনায় ভরপুর যখন হিরো তার মধ্যে জ্বলন্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায়। মাস্টার থিওর ব্যাখ্যা গভীর প্রজ্ঞার সাথে প্রতিধ্বনিত হয় যখন তিনি ব্যাখ্যা করেন যে তার উপস্থিতি সত্ত্বেও ডাগান জটকে সিল করা অসম্ভব। তিনি হিরোকে জাদুকরী প্রশিক্ষণের যাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান, যা তার ড্রাগন রূপের সাথে লড়াইয়ে সহায়ক হতে পারে বলে স্বীকৃতি দেন। তারা গুহা থেকে বেরিয়ে এলে মাস্টার থিও দলের সদস্যদের জন্য তাদের শক্তি অনুযায়ী কাজ তৈরি করেন। সামনে এগিয়ে গিয়ে হিরো নিজেকে একটি কঠিন কাজের মুখোমুখি দেখতে পায়। তার পদক্ষেপের মধ্যে একটি সোজা পথ উন্মোচন করার জন্য একটি প্যাঁচানো রেখা অনুসরণ করতে হয়। এটি একটি রূপক যাত্রা যা জীবনের জটিলতার মধ্যে নিজের সম্পর্কে গভীরতর বোঝাপড়া করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। তবুও যখন তিনি এই ধারণার সাথে লড়াই করছেন, হিরো নিজেকে একটি সহজ এবং গভীর ভাজ এবং উন্মোচনের মুখোমুখি দেখতে পান, যা তার আত্ম আবিষ্কার এবং রূপান্তরের জটিল যাত্রার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। চালুপা নিজেকে মাস্টার থিওর শিক্ষার গভীরতার সাথে লড়াই করতে দেখেন, তাদের তাৎপর্য বুঝতে সংগ্রাম করছেন। এদিকে এরেন নানবুকোর প্রাসাদ থেকে রিপোর্টগুলি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে। তার হৃদয়ে আসন্ন যুদ্ধের ভারে ভারাক্রান্ত। উত্তেজনা বাড়ার সাথে সে সংঘর্ষের অনিবার্য প্রাদুর্ভাবের আশঙ্কা করে। তাদের প্রশিক্ষণের মধ্যে পালুপা হিরোকে তার মনোযোগ বজায় রাখতে অনুরোধ করে, মনোযোগের গুরুত্বের উপর জোর দেয়। মনোযোগ। তবুও মাস্টার থিওর নির্দেশনা অপ্রত্যাশিত মোড় নেয় যখন তিনি হিরোকে সেরাতোর প্রতিচ্ছবি বহনকারী কাগজই ফেলে দিতে বলেন, যা তরুণ ছেলেটির কাছ থেকে প্রতিবাদ উত্থাপন করে, যিনি এটিকে প্রিয় স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে। হিরো এবং সেরাতোর মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে সন্দেহপ্রবণ মাস্টার থিও তাদের মিসক্রিয়াগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এরই মধ্যে জুরি তার শিকার নিয়ে ফিরে আসে, যা বন্যপ্রাণীতে তার দক্ষতার প্রমাণ। তবে মনোযোগ আবারও স্থানান্তরিত হয় যখন মাস্টার থিওডোর হিরোর দৃষ্টি একটি কঠিন পাথর তুলতে নির্দেশ দেন। সেরাও সোনার মুদ্রাকে একটি সুন্দর কঙ্কর হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি অনুশীলনে একটি অনন্য মোড় যোগ করে, যা তার দৃষ্টিভঙ্গি থেকে আপাত কঠিনতাকে তুলে ধরে। কৌতূহলী হয়ে মাস্টার থিও হিরোকে তার পছন্দের স্থানে কঙ্করটি ছুঁড়ে ফেলতে বলেন। কঙ্করটি ছোঁড়া হলে, যা একটি মৃদু আলো ছড়ায়, মাস্টার থিওর আগ্রহ বেড়ে যায়। চ্যালেঞ্জের আভাস পেয়ে হিরো মাস্টার থিওর মুখোমুখি হয়, যিনি আগ্রহের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেন। এদিকে প্রাসাদে সরিষারু তার আবেগের ভেতরে ঘূর্ণায়মান অনুভূতির সাথে দুঃখের অনুভূতির সাথে লড়াই করছে। তার অন্তর্দ্বন্দ্বের পরেও তিনি বিনয়ী থাকেন এবং যখন তার চাকর তার ইচ্ছার বিষয়ে জিজ্ঞাসা করে, তিনি কেবল মাথা নাড়িয়ে উত্তর দেন। তিনি তার দুঃখের উৎস ব্যাখ্যা করতে অক্ষম। পরিবর্তে তিনি সম্ভবত সান্ত্বনা বা নির্দেশনার জন্য নানবোকে নাম উচ্চারণ করেন। তার অন্তর্দ্বন্দ্বের মধ্যে গুহার সামনে মাস্টার থিও তৎক্ষণাৎ কোকু ব্লেড সম্পর্কে জ্ঞান প্রদান করেন, একটি তলোয়ার ছাড়াই এর শক্তি প্রদর্শন করেন। হিরো প্রাথমিকভাবে সন্দিহান, কিন্তু তবুও কৌশলটি চেষ্টা করেন। যখন তার আক্রমণ পাথরের সাথে সংযুক্ত হয়, তখন নিজেই অবাক হন। এই সাফল্য সত্ত্বেও
হিরো তার অর্জনের গুরুত্ব সম্পর্কে অজ্ঞাত থাকে। এদিকে প্রাসাদে সারিসারু দুর্বলভাবে তার চাকরদের সাথে যোগাযোগ করে তারপর নানবুকো তাকে ডাকে। সম্ভাবনায় উচ্ছ্বসিত হয়ে সে আগ্রহের সাথে তার সাথে দেখা করতে যায়। গুহার ভিতরে জুরু মাস্টার থিওর কাছ থেকে হিরো সম্পর্কে পরামর্শ চান। থিও হিরোর চরিত্রের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করেন এবং নিশ্চিত করেন যে হিরো তলোয়ার চালনায় দক্ষ নাও হতে পারে, তার প্রকৃত প্রতিভা জাদুতে। জিরো এটি স্বীকার করে, কিন্তু হিরোকে তলোয়ার চালনায় প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তাকে সমর্থন করতে চেয়ে মাস্টার থিও জুরুকে আশ্বস্ত করেন যে তারা একসাথে জেরুর তলোয়ার চালনার দক্ষতা এবং হিরোর জাদুর প্রজ্ঞার সাথে একে অপরের শক্তিকে পরিপূরক করতে পারে। প্রাসাদে নানবুকো তার যন্ত্রের পর্যবেক্ষণে মগ্ন। যখন সারিসারু আসে, তিনি তাকে জানান যে তার জন্য একটি কাজ আছে যা একজন সৈনিকের সন্দেহের উদ্রেক করে। গুহার বাইরে মাস্টার থিও হিরোকে তার অবস্থান নিতে নির্দেশ দেন, কিন্তু তরুণ যোদ্ধা ক্লান্ত এবং হতাশ। থিও তাকে কোকু ব্লেড দিয়ে আঘাত করতে চ্যালেঞ্জ করেন। সফল হলে স্নাতক হওয়ার প্রতিশ্রুতি দেন। হিরো আক্রমণ শুরু করে এবং থিওপেস একটি আঘাতের ভান করে। হিরো বিশ্বাস করে যে সে তলোয়ার চালনায় দক্ষতা অর্জন করেছে, তবুও তারা তাদের যাত্রা অব্যাহত রাখে। তাদের অজান্তে মাস্টার থিও গোপনে একটি প্রতিরক্ষামূলক জাদু বাধা সক্রিয় করেন যখন হিরো আক্রমণ করে। অবশেষে তারা মোটে মরুভূমিতে পৌঁছায়। তাদের যাত্রাপথে তারা একটি হকাইয়ের আক্রমণের সম্মুখীন হয়, কিন্তু জেরু সফলভাবে তা প্রতিহত করে। তবে এরিং ভেঙে পড়ে এবং তার ডিভাইসটি ফেলে দেয়। শত্রুর সাথে তার যোগাযোগ শোনার পর সন্দেহ দেখা দেয়, যা তাদের বুঝতে সাহায্য করে যে সে গুপ্তচর। জুরু তাকে মুখোমুখি করে এবং এরিন স্বীকার করে যে সে একজন তথ্য দালাল যে তার বুদ্ধিমত্তা নানবুকোকে বিক্রি করে। বিশ্বাসঘাতকতা সত্ত্বেও জিরো তাকে ক্ষতি না করার সিদ্ধান্ত নেয়, বিশ্বাস করে যে এটি তাদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ হবে না। অবশেষে তারা এরিনকে মরুভূমিতে ফেলে রেখে যায়, যদিও সে তাদেরকে প্রাসাদে ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করে। তার প্রহরীদের উদ্বেগ সত্ত্বেও সরিসারু নানবুকোর কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সে যন্ত্রে প্রবেশ করে যেখানে সে এবং বাহারাপ্পা একত্রিত হয়েছে। এদিকে মর্ড মরুভূমিতে রাত নামার সাথে সাথে হিরো এবং তার সঙ্গীরা চরম তাপমাত্রা নিয়ে অভিযোগ করে। জুরু তাদের মনে করিয়ে দেয় যে তাদের মরুভূমিতে 3 রাতের জন্য প্রস্তুতি নিতে হবে, যেখানে তাপমাত্রা প্রচণ্ড গরম দিনের এবং হিমশীতল রাতের মধ্যে পরিবর্তিত হয়। বালুচরের মধ্যে মরুভূমি অতিক্রম করার সময় দলটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এদিকে সেন্ট আমোরিয়া রাজ্যে নাইট্রা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বিশ্বাস করে যে ভ্যাননোডিস এবং ইসলফাইন একটি জোট গঠন করেছে এবং দাগান জট তাদের নিয়ন্ত্রণে রয়েছে। মরুভূমিতে হিরো এবং তার সঙ্গীরা দেখতে পায় যে তাদের জল ফুরিয়ে আসছে এবং পালুপা একটি বালির গর্তে পড়ে। ভিতরে তারা এই বিকৃত এবং ভয়ঙ্কর দানবের মুখোমুখি হয়। জুরু পালুপাকে না নড়তে বলে, কিন্তু পালুপা আতঙ্কিত হয়ে আরও ডুবে যায় এবং তাকে সাহায্য করতে পারে না। দলটি অবাক হয়ে যায় যখন বকবক করা মেয়ে ইরেন একটি দড়ি ছুঁড়ে পালুপাকে বাঁচায়। যদিও পালুপা রক্ষা পেয়েছে, সে আরনের উপর রাগান্বিত থাকে, যে ব্যাখ্যা করে যে তারা তাদের নির্ধারিত গন্তব্য থেকে আরও দূরে সরে যাচ্ছে। ইসলফিনের রাজ্যে রাজা টানা 3 দিন ধরে প্রার্থনায় লিপ্ত রয়েছেন। ভ্যানলোডিস এবং সেইন্ট আমোরিয়া তাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে বলে একটি প্রচলিত ভয় রয়েছে এবং তারা দাগান জ্বরের সম্ভাব্য বন্দী হওয়া নিয়েও উদ্বিগ্ন। এদিকে মর্টে মরুভূমিতে হিরোর দলটি একটি বালুচরে আটকা পড়ে, যার ফলে তারা আলাদা হয়ে যায়। পালুপা জ্ঞান ফিরে পায় এবং দেখে অ্যারন তার পাশে আছে। তিনি ব্যাখ্যা করেন যে তিনি কেবল পালুপাকে খুঁজে পেয়েছেন এবং অন্যদের খোঁজ হারিয়েছেন। পালুপার সঙ্গীদের জন্য উদ্বেগ থাকা সত্ত্বেও অ্যারন ওয়েসিসের দিকে যাওয়ার পরামর্শ দেন, বিশ্বাস করেন যে তারা সেখানে অন্যদের সাথে পুনরায় মিলিত হতে পারে। মরুভূমিতে হারিয়ে না যাওয়ার দৃঢ় সংকল্প নিয়ে অ্যারন এগিয়ে যায়, পালুপাকে তার পথ অনুসরণ করতে উৎসাহিত করে। জেরু টমিরের সাথে দেখা করে যখন হিরো এবং সেরাটো দলের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের যাত্রা অব্যাহত থাকলে পালুপা হাঁটতে কষ্ট পায়, কিন্তু তার ব্যাগ বহন করার জন্য এরেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরিন নিজেকে রক্ষা করে, ব্যাখ্যা করে যে সে শুধুমাত্র তাদের কাছে তথ্য বিক্রি করে যারা উচ্চ মূল্য দিতে ইচ্ছুক। তিনি গ্র্যান্ড র অর্জনের প্রচেষ্টায় নানবুকোর কাছে যাওয়ার কথা স্বীকার করেন, কিন্তু পালুপা অভিভূত হয়ে পড়ে এবং ভেঙে পড়ে। এদিকে হিরো এবং সেরাটো একসাথে ঠান্ডা বাতাস সহ্য করে, যেখানে সেরাটো স্পষ্টতই উদ্বিগ্ন দেখাচ্ছে। পরের সকালে আরন এবং পলুপা জাগ্রত হয় এবং পলুপা লক্ষ্য করে যে একটি পোকা তার শরীরে শিশির সংগ্রহ করছে। সেই আচরণ অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এদিকে হিয়ার কাঁপছে এবং জলের জন্য মরিয়া। পরবর্তী করণীয় সম্পর্কে অনিশ্চিত হয়। সেরাটো বাতাসে কাছাকাছি রোদের গন্ধ পায় এবং পোশাক খুলতে শুরু করে। অন্যদিকে গিরো তাহমিদকে পিঠে বহন করে এবং দূরে অ্যারন ও পালুপাকে দেখতে পায়। তারা আবারও একটি দল হিসেবে একত্রিত হয়। যখন সেরাটো তার শরীরে ফোঁটা সংগ্রহ করে হিরোকে দেয়, তখন সে তার মায়ের কথা সংক্ষেপে মনে করে। এদিকে হকাই দূর থেকে তাদের পর্যবেক্ষণ করে। জুরু এবং অন্যরা অবশেষে মরুদ্যান পৌঁছায়, যেখানে জুরু তামেদকে পানি দেয়, তাকে চেতনা ফিরে পেতে সাহায্য করে। তবে তাদের স্বস্তির মুহূর্তটি সংক্ষিপ্ত হয়, কারণ সারিসারু হঠাৎ তার ফিউশন রূপে উপস্থিত হয়। সে সেরাতোকে আক্রমণ করে এবং তাদের চোখের সামনে হিরোকে অপহরণ করে। অন্যদিকে 3টি রাজ্য যুদ্ধের প্রস্তুতি প্রস্তাব করে। হিরো নানবুকোর প্রাসাদে জাগ্রত হয়
যেখানে অস্ত্র ব্যবসায়ী তার 10 বছর পর দাগান জোট পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করে। নানবুকো হিরোর ক্রোধে অবিচলিত থেকে তাকে আরও উপহাস করে, দাবি করে যে গ্র্যান্ড ট্রোয়ার এখন তার ন্যায্য অধিকার হয়ে গেছে। রাগের বশে হিরো তার তলোয়ার বের করে নানবুকোর দিকে আঘাত করে, কিন্তু শত্রু সহজেই আক্রমণ প্রতিহত করে। হিরোর কাছে স্পষ্ট হয়ে যায় যে নানবুকোকে পরাজিত করা তার ভাবনার মতো সহজ হবে না। নানবুকো এই সত্যের বোমা ফেলে তার নিজের দোষ স্বীকার করে। 10 বছর আগের ট্র্যাজেডিতে হিরোর ক্রোধ আরও তীব্র হয়। তিনি নানবুকোর হৃদয় পরিবর্তনের ঘটনার অস্বীকৃতি মেনে নিতে অস্বীকার করেন, জোর দিয়ে বলেন যে এটি আসলেই তার বাবা লর্ড বারুদ যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তার রাগ সত্ত্বেও হিরো আবারও নানবুকোকে আক্রমণ করে, কিন্তু সে দ্রুত পরাজিত হয় এবং আবারও নির্মম মরুভূমিতে ছুঁড়ে ফেলা হয়। নানবুকোকে প্রকাশ এবং হিয়ারের ব্যর্থতার ওজন তার ওপর ভারী হয়ে পড়ে যখন সে সত্যটি বোঝার জন্য সংগ্রাম করে। যখন জিরো এবং অন্যরা হিরো এবং সেরাতোকে খুঁজছে, এরিন তার ডিভাইস ব্যবহার করে শুনতে চেষ্টা করে কোনো সূত্রের আশায়। হঠাৎ তারা সেরাতোর কণ্ঠ শুনতে পায় হিরোকে ডাকছে। শব্দ অনুসরণ করে তারা দেখতে পায় সেরাতো ড্রাম বাজাচ্ছে, ড্রাগনকে আহ্বান করার চেষ্টা করছে। তাদের বিস্ময়ে ড্রাগনটি বেরিয়ে আসে এবং সেরাতোকে গিলে ফেলে। দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেরুন প্রায় তার উদ্বেগে ড্রাগনটিকে আক্রমণ করে, তবে সেরাতো তাদের শান্ত করতে সক্ষম হয়। তাদের আশ্বস্ত করে যে ড্রাগন তাদের নায়কের কাছে নিয়ে যাবে। পালুপা মনে করেন যে সেরাটো প্রথমে একটি ড্রাগনের সাথে উপস্থিত হয়েছিল, যা তার চারপাশের রহস্যকে আরও গভীর করে তোলে। দলটি ড্রাগনে চড়ে নানবুকোর প্রাসাদের দিকে উড়ে যায়। এদিকে প্রাসাদের ভিতরে নানবুকো নিশ্চিত করেন যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি তার যন্ত্রের সাথে সিলমোহর ধন মিশ্রিত করার পরিকল্পনা করছেন, বিশ্বাস করেন যে এটি করলে তিনি বিশ্বে আধিপত্য লাভ করবেন। তবে তিনি স্বীকার করেন যে এই লক্ষ্য অর্জন করতে পুরো রাজ্যের সমস্ত জাদু শক্তি ত্যাগ করতে হবে। কাজের বিশালত্ব দ্বারা নিরুৎসাহিত না হয়ে নানবুক তার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত দেখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে, এমনকি বিশাল ত্যাগের মূল্যেও। যখন তারা নানবুকর প্রাসাদে পৌঁছায়, সেরাটা এবং অন্যরা নিজেদেরকে অন্ধকার প্রভুর প্রাসাদের স্মরণীয় একটি কাঠামোর সামনে দেখতে পায়। এরেন ব্যাখ্যা করেন যে প্রাসাদের পেছনের তার ইতিহাস এর পূর্ববর্তী শাসক গাইরোচিয়াস এবং তার পরাজয় নায়ক ডালহালবার দ্বারা। যদিও প্রাসাদটি ধ্বংসপ্রাপ্ত, তবুও এটি এখনও শক্তিশালী জাদু ধারণ করে, যা এখন নানবুক দ্বারা ব্যবহৃত। তাদের আগমন অবশ্যই নজর এড়ায় না, কারণ তারা অবতরণের সাথে সাথেই আক্রমণের শিকার হয়। ড্রাগনটি মাটিতে নিহত হয়ে প্রহরীদের দ্বারা ঘেরা অবস্থায় দলটিকে দ্রুত একটি পরিকল্পনা তৈরি করতে হবে যাতে তারা ধরা না পড়ে। জুরু এবং অন্যরা আবিষ্কৃত হওয়ার আগে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু তারা কিভাবে আরও এগিয়ে যাবে তা নিয়ে অনিশ্চিত। পাহারাপ্পা একটি বিস্ফোরক তথ্য প্রকাশ করে, যা সেরাতোর প্রকৃত স্বভাবকে প্রকাশ করে, যে সে নানবুকোর আদেশে তৈরি একটি জাদু পুতুল। পালুপা এই প্রকাশে হতবাক হয়ে যায়। ডাক্তার আরও ব্যাখ্যা করেন যে সেরাতোর সৃষ্টির সাথে বালবাগুয়া ট্র্যাজেডির সম্পর্ক রয়েছে, যার সময় নানবুকো তার শরীরে ড্রাগন রক্তের স্ফটিক প্রতিস্থাপন করেছিলেন। তবে যেহেতু নানবুক সেরাটার সৌন্দর্যকে মূল্যায়ন করেনি, সে তার ধ্বংসের আদেশ দিয়েছিল। বাজার মরিয়া প্রচেষ্টায় সারারাত ম্যাগমার হ্রদটি জমিয়ে ফেলেছিল এবং তার আসন্ন মৃত্যুর হাত থেকে পালাতে সক্ষম হয়েছিল। দলটি নিজেদের একটি কঠিন পরিস্থিতিতে খুঁজে পায় যখন তারা নানবুকো এবং সারিসারুর মুখোমুখি হয় বিশাল স্ফটিকের ঘরে। হিরোর সতর্কতা এবং চলে যাওয়ার অনুরোধ সত্ত্বেও তার বন্ধুরা তাকে পরিত্যাগ করতে অস্বীকার করে। সেরাতো নিঃস্বার্থতার পরিচয় দিয়ে হিরোর মুক্তির বিনিময়ে নিজেকে আত্মসমর্পণ হিসেবে প্রস্তাব করে। তবে নানবু মানবুক প্রকাশ করেন যে তার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সেরাটা এবং হিয়ার উভয়ের প্রয়োজন। যখন সূর্যগ্রহণ তার ছায়া ফেলছে বালবাগোয়ার উপর, নানবুকোর অশুভ পরিকল্পনা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় মহাজাগতিক ঘটনাবলীর মিলনের সাথে। মানবুক সমস্ত সংগৃহীত জাদুকরী শক্তি ব্যবহার করে 3 রাজ্যের সৈন্যদের দাগান জয়তোয়ের সারাংশের সাথে মিশ্রিত করতে চায়, যা একটি ভয়ঙ্কর সত্তা তৈরি করবে যা মন্দ ড্রাগনের চেয়েও শক্তিশালী। এদিকে নানবুকোর প্রাসাদের চারপাশের গোলগুটি বন্ধ হয়ে যায়, সবাইকে ভেতরে আটকে ফেলে। সারিসারু আসন্ন বিপদ বুঝতে পেরে সমস্ত সঞ্চিত জাদু শক্তি বাহারাপ্পার কাছে পাঠায়, বিশ্বাস করে যে নানবুকো তার জীবন রক্ষা করবে। তবে নানবুক উপস্থিত হয় এবং মুক্তির যে কোনো আশা দূর করে দেয়, ঘোষণা করে যে ম্যানশনের মধ্যে থাকা সবাই তার মহৎ পরিকল্পনার অংশ হয়ে যাবে। এই শীতল প্রকাশের সাথে পরিস্থিতি নানবুকোর কবজায় ধরা পড়া লোকদের কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে ওঠে। অবস্থার অবনতি ঘটার সাথে সাথে সারিসারুর প্রাথমিক আত্মবিশ্বাস ক্রোধে পরিণত হয় যখন সে নানবুকোর বিশ্বাসঘাতকতার প্রকৃত মাত্রা উপলব্ধি করে। এদিকে জুরুড বাহারাপ্পার মুখোমুখি হয় ভয়ের উৎস সম্পর্কে উত্তর খুঁজতে, যা জাদুকে ভিতরে ধরে রাখে। ডাক্তার প্রকাশ করেন যে তার আসল দেহটি বলবাগুয়ায় অবস্থান করছে এবং তিনি যে বর্তমান রূপটি ধারণ করছেন তা কেবল একটি পুতুল। জুরুর গর্ব দ্রুত হতাশায় পরিণত হয় যখন বাহারাপ্পা তাকে আক্রমণ করেন, যার ফলে তিনি ভেঙে পড়েন। নানবুকো সুযোগটি কাজে লাগিয়ে তার জাদু ব্যবহার করে সেরাতোকে আহ্বান করে এবং তাকে তার আদেশ মেনে চলতে নির্দেশ দেয়। সেরাটা নানবুকের নিয়ন্ত্রণে একটি নাটকীয় রূপান্তরের মধ্য দিয়ে যায়, সন্ত্রাস ছড়ানোর জন্য একটি পাত্রে পরিণত হয়।
তবে নানবুকোর পরিকল্পনা সাময়িকভাবে ব্যাহত হয় যখন সেরাতোর ভিতরে থাকা ডাগানজোরের হৃদয় ধুকপুকানি বন্ধ করে দেয়। বিশৃঙ্খলা এবং ভেঙে পড়া প্রাসাদের মধ্যেও পালুপা মরিয়া হয়ে মুমুর সাহায্য চায়। তবে মুমু তার সাহায্যের জন্য উচ্চ মূল্য দাবি করে। ফলে পালুপা এবং অন্যদের তাদের যা কিছু সম্পদ আছে তা একত্রিত করতে হয় বেঁচে থাকার জন্য মরিয়া প্রচেষ্টায়। গোলকের ভেতরে বিশৃঙ্খলা চলাকালীন মুমু জাদুকরী কামান গুলি করার প্রস্তুতি নিচ্ছে, তাদের পালানোর সুযোগ তৈরি করার আশায়। একটি শক্তিশালী বিস্ফোরণের সাথে কামানটি গোলকটি ভেদ করে পালুপা, জুরু এবং অন্যদের বলবাগুয়ায় নিরাপদে পালানোর সুযোগ দেয়। এদিকে বালবাগুয়াই হিরো ড্রাগনের রূপান্তরের প্রান্তে দাঁড়িয়ে আছে, যা নানবুকোর ডার্ক লর্ডকে আহ্বান করার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরিস্থিতি এবং তার সহ্য করা প্রতারণায় ক্রুদ্ধ হয়ে হিরো আক্রমণ শুরু করে। তবে সে সারাতোকে ক্ষতি করার বা তার সম্পূর্ণ শক্তি প্রকাশ করার আগে জিরো এবং দলের বাকিরা এসে তাদের আলাদা করে এবং সংঘাত প্রতিরোধ করে। যখন জুরুহিরো এবং সেরাতোর কাছে যাওয়ার জন্য এগিয়ে যায়, সংঘর্ষ থামানোর জন্য আগ্রহী সারিসারু তার পথ আটকাতে এগিয়ে আসে। যদিও তিনি নানবুকের হাতে মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছেন, তবুও তিনি তার প্রতি অনুগত থাকেন, তার আদেশগুলি বিনা প্রশ্নে মেনে চলতে ইচ্ছুক। নানবুকো নিজেই হিরো এবং সেরাতোর মধ্যে ঘটে চলা যুদ্ধকে বিকৃত সন্তুষ্টির সাথে দেখেন। ভাগ্যের দ্বারা আবদ্ধ দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষে সৌন্দর্য খুঁজে পান। যখন সেরাটা হিরোকে বশ করে এবং তাকে আরও ক্ষতি করা থেকে বিরত রাখে, তখন সে তাকে আটকে ফেলে এবং জোর করে মাটিতে পিন করে। যদিও জেরুসালেম হিরোকে সাহায্য করতে চায়, সরিষারও হস্তক্ষেপ করে, তাকে হস্তক্ষেপ করতে বাধা দেয় এবং প্রায় হিয়ারকে মারাত্মক আঘাত করে। অর্থাৎ সারিসারও একটি অদৃশ্য শক্তির দ্বারা ছুঁড়ে ফেলা হয়, যা দাগান জলের উপস্থিতি প্রকাশ করে, যিনি হিরোকে ক্ষতি থেকে রক্ষা করেন। নানবুকো তার জাদু রিঅ্যাক্টরের সক্রিয়করণ এবং ডাগান জটের আবির্ভাব প্রত্যক্ষ করে উনফোল্ডিং ঘটনাগুলিতে আনন্দিত হয়। এরপর নবুয়াক দাগান জটকে গ্রান্ড ট্রোবের মধ্যে বন্দী করে জাদু রিঅ্যাক্টর ব্যবহার করে নিজেকে ড্রাগনের সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা করে। যখন সংযোজন প্রক্রিয়া শুরু হয়, তখন একটি বিশাল শক্তির প্রবাহ বলবাগুয়া থেকে নির্গত হয়, যা সংযোজনের সূচনা নির্দেশ করে। তবে পরিকল্পনা অনুযায়ী সৈন্যদের ব্যবহার করার পরিবর্তে নানবুকো নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় ডাগান জ্যাকের সাথে সংমিশ্রণ সম্পন্ন করতে। মহারাপ্পা যখন নানবুকোর অপ্রত্যাশিত পদক্ষেপ দেখেন, তিনি পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করেন। হিরো তার বাবা মা এবং অন্যান্য শোষিত জীবনের শক্তির উত্থান দ্বারা চালিত হয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে, কিন্তু নানবুকো সহজেই তাকে পরাস্ত করে, তাকে মাটিতে ফেলে দেয়। তার সাহসী প্রচেষ্টা সত্ত্বেও হিরো নানবুকোর নিরলস আক্রমণের নিচে ভেঙে পড়ে। পরিস্থিতির জরুরিতা অনুভব করে এরেন এবং থোমেড্ডো বাহারাপ্পাকে নানবুকোকে থামাতে হস্তক্ষেপ করার অনুরোধ করে। মুহূর্তের গুরুত্ব উপলব্ধি করে ডাক্তার তাদেরকে জাদুকরী রিঅ্যাক্টর উদ্ধার করতে এবং চলমান আচারটি ব্যাহত করতে নির্দেশ দেন। যখন সেরাটো চেতনা ফিরে পায়, সে দেখে হিরো এখনও অসহায় অবস্থায় পড়ে আছে, আর নানবুকো ডাগান জটের প্রকৃত শক্তি ব্যবহার করে চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। বাহারাপ্পা, এরেন এবং তাহমিদ দ্রুত পদক্ষেপ নিয়ে রিঅ্যাক্টরগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং তাদের ধ্বংসের প্রক্রিয়া শুরু করে। তাদের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হয়, নানবুকোর পরিকল্পনাগুলি বিশৃঙ্খলায় ফেলে। তাদের প্রচেষ্টা সত্ত্বেও নানবুকো নিরুৎসাহিত। তার ধ্বংসাত্মক উদ্দেশ্যগুলি বাস্তবায়নে অনড়, সে আত্মা ধ্বংসকারী শিখা আহ্বান করে, যা হিরোর উপর তার বিধ্বংসী শক্তি প্রকাশ করার লক্ষ্য রাখে। এটি হতাশা এবং দৃঢ় সংকল্পের মুহূর্তে হিরো দুঃখ, রাগ এবং সংকল্পের মিশ্রণে চালিত হয়ে কাজ করার শক্তি আহ্বান করে। সেরাটো তাকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করতে দেখে সে আবেগে অভিভূত হয়ে পড়ে। যখন নানবুকো তার চূড়ান্ত বিধ্বংসী আক্রমণ চালানোর জন্য এগিয়ে যায়, হিরো সাহস খুঁজে পায় পাল্টা আঘাত করার। নানবুকোর হাত কেটে ফেলে দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে সে অবশেষে নানবুকোর মুখোমুখি হয়, তার হৃদয়ে তলোয়ার বিদ্ধ করে। যদিও খলনায়ক বিশ্বাস করতে পারে না যে একটি সাধারণ মানুষ এমন আঘাত করতে পারে। গ্র্যান্ড ট্রোয়া হাতে নিয়ে হিরো তার অবশিষ্ট শক্তি এবং সাহস আহ্বান করে। তিনি মহাপরাক্রমশালী ডাগান জটের মুখোমুখি হন, জেনে যে তার হৃদয় ড্রাগনের ভয়ঙ্কর রূপের মধ্যে রয়েছে। ডাগান জট তার উপর ছায়া ফেললে হিরো একটি সাহসী সিদ্ধান্ত নেয়। তিনি গ্র্যান্ড ট্রোয়ার শক্তি ব্যবহার করে কোকু ব্লেড চালান, সেই অস্ত্র যা একসময় ড্রাগনের শক্তি সিল করেছিল। একটি নির্ধারক আঘাতে হিরো ব্লেডটি ডাগান জটের হৃদয়ে প্রবেশ করান। একটি প্রচণ্ড গর্জনের সাথে ড্রাগনের রূপ কাঁপতে শুরু করে। যখন ব্লেডটি ড্রাগন জয়ের বুকে প্রবেশ করে, হিরোর হৃদয় ড্রাগনের মুঠো থেকে মুক্তি পায়, তার প্রাচীন কারাগার থেকে মুক্ত হয়ে উড়ে যায়। এক বিজয় এবং স্বস্তির মুহূর্তে হিরো তার হৃদয়কে স্বাগত জানায়, তার পুনরুদ্ধারকৃত সত্তাকে আলিঙ্গন করার সাথে সাথে তার বোঝার ভার লাঘব অনুভব করে। যখন হিরো সেরাতোর নিথর দেহের দিকে তাকায়, জুরোর প্রস্তাব তার মনে প্রতিধ্বনিত হয়। ভারাক্রান্তর হৃদয়ে সে তার কাছে এগিয়ে যায় এবং একটি গুরুতর সিদ্ধান্ত নেয়। তার হাত সেরাটার বুকে রেখে হিরো তার নিজের হৃদয়ে তার শরীরে স্থানান্তর করার সাহস যোগায়। একটি অলৌকিক রূপান্তর ঘরে যখন সেরাটো কোমল উষ্ণতার সাথে জীবিত হয়ে ওঠে, হিরোর হৃদয় তার মধ্যে আবারও স্পন্দিত হয়, তাকে মৃত্যুর কিনারা থেকে ফিরিয়ে আনে।
একটি শ্বাসরুদ্ধকর প্রদর্শনীতে ড্রাগনের আকৃতি অদৃশ্য হতে শুরু করে উপরে আকাশে ছড়িয়ে পড়া অনুগ্রহময় আলোর ঝর্ণায় মিলিয়ে যায়। অন্ধকার শেষ হলে সূর্যের উজ্জ্বলতা একসময় ছায়াচ্ছন্ন থাকা বালবাগা ভূমির মধ্য দিয়ে প্রবেশ করে। পরিণতির মধ্যে পলুপা গ্রান্ট্রোবের ভাঙা অবশেষের দিকে হাত বাড়ায়, তার চোখে ধন সম্পদের চিন্তায় উজ্জ্বলতা। তবু আরন এবং থোমে তাদের নিজস্ব ইচ্ছার দ্বারা চালিত হয়ে ভাঙা ধ্বংসাবশেষ নিয়ে সংগ্রামে লিপ্ত হয়। অরাজকতার মধ্যে গ্রান্ট্রোপ তাদের হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়, ভেঙে যায় এমন টুকরোতে যা আর মেরামত করা যাবে না। যখন জুরু সেই বস্তুটির সত্যতা উদ্ঘাটন করে যা তারা গ্র্যান্ট্রোয়া বলে বিশ্বাস করে, পালুপা প্রকাশটি মেনে নিতে সংগ্রাম করে। তবে জুরো ব্যাখ্যা করেন যে হিরোর লুকানো জাদুকরী ক্ষমতা তাকে নানবুকোর বিরুদ্ধে উত্তরাধিকারী বস্তুটি ব্যবহার করতে সক্ষম করেছিল। এই উপলব্ধি তাদের উপর আসে হিরোর মাস্টার থিওর সাথে প্রশিক্ষণের সময়। হিরোর অপ্রকাশিত সম্ভাবনার গভীরতাগুলি প্রকাশ করে। সেরাটো হিরোর অশ্রু দেখে তার আবেগ প্রকাশে হতবাক হয়ে যায়, যার ফলে সে তার উপস্থিতিতে বিব্রত হয়ে পড়ে। তার বিস্ময়ের পরেও সে বাহারাপ্পাকে খুঁজতে থাকে, কিন্তু জানতে পারে যে তার বাবা যুদ্ধে বেঁচে নেই। এদিকে 3 রাজ্যের সৈন্যরা পিছু হাঁটে, যা সংঘর্ষের সমাপ্তি নির্দেশ করে। এরেনের হস্তক্ষেপ, যা তার রাজাদের সাথে সংযোগ দ্বারা প্রভাবিত, সারা দেশে শান্তি নিশ্চিত করে। একটি আশ্চর্যজনক ঘটনার মোড়ে মুমু উপস্থিত হয়, তাদের নতুন পাওয়া শান্তির মধ্যে তাদের ঋণের কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে সরিষারুর অশ্রু আনন্দে পরিণত হয় যখন সে জানতে পারে একটি মুক্ত মেয়ের কথা, যাকে ফিউশন দ্বারা পুনর্জন্ম ও ক্ষমতায়িত করা হয়েছে। তার নতুন পাওয়া সুখকে আলিঙ্গন করে সরিষারু প্রকাশে আনন্দিত হয়। বাহারাপ্পার প্রতি গম্ভীর সমাধি দিয়ে টমি এবং অন্যরা হিরোকে তার নিঃস্বার্থ কাজের জন্য সেরাতোকে তার হৃদয় দেওয়ার জন্য ঠাট্টা করে। ঠাট্টা সত্ত্বেও তারা ভালো সম্পর্কেই বিদায় নেয়, তবে হিরো জাদুকরের পরিচয় প্রত্যাখ্যান করে।